আগামী দিন থেকে তাহলে আপনি আপনার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করতে পারেন। ওকে ভাইয়া। আচ্ছা, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো তোমরা। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ড ওকে আছে। আচ্ছা আপুরা ভাইয়ারা সবাই তো জয়েন করে ফেলছো অলমোস্ট। মেহেরুন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। নুজহাত, আমরিন, সবাই মাহি হ্যালো আপু, কি অবস্থা তোমাদের? না আনিকা মিস না। ওকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে সবাই ভালো আছি। আচ্ছা ইকো আসতেছে, ইকো মনে হয় আপু তোমার নেটওয়ার্ক কানেকশন একটু চেক করো কষ্ট করে। ও আচ্ছা অনেকই খারাপ হচ্ছে, কজ স্কুল খুলে দিচ্ছে। স্কুল খুলে দেওয়া তো ভালো ব্যাপার, টানা 2 বছর তোমরা এত রেস্টে ছিলে, এখন স্কুল খুলে দিলে তো এটা খুবই মজার ব্যাপার। আমি তো খুব চিয়ার মোডে আছি যে স্কুল কলেজ খুলে দিচ্ছে। ওকে মোহনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি। আচ্ছা এখন হয়তো অনেকেই বুঝতে পারছো না যে স্কুল লাইফটা আসলে কি জিনিস। যখন কলেজে উঠে যাবা বা ভার্সিটিতে উঠে যাবা তখন বুঝবে যে স্কুল লাইফ আসলে কি জিনিস, বুঝছো? ঠিক আছে, স্কুল লাইফের মর্যাদাটা এখন এত সহজেই বোঝা যায় না। স্কুল যখন শেষ হয়ে যাবে তখন বুঝবে স্কুল লাইফ কি জিনিস। ওকে হ্যাঁ, তোমাদের হচ্ছে এনজয় করার মতো একদম লাস্ট বছর হচ্ছে ক্লাস 10-এর ইয়ার, ঠিক আছে? ক্লাস 9-10-এর পরে তো স্কুল লাইফ মোটামুটি শেষ, তারপর বুঝবা। আচ্ছা তো আমাকে একটু চ্যাটে জানাও তো তোমরা কে কোন স্কুল থেকে আছো। ফার্স্ট ফার্স্ট ঝটপট জানাও তো, চ্যাটে জানি আমরা। ডিআরএমসি নুজাত আছে সাউথ পয়েন্ট থেকে, আব্দুল আছে উইস লিটল ফ্লাওয়ার থেকে, জারিফ আছে এমএসসি থেকে। বাহ ওকে, রাজক উত্তরা থেকে আছে। আচ্ছা অথই আছে বিকি থেকে, গুড। অহনা আছে বিক্রমনেসা থেকে আমাদের সাথে। ওকে আচ্ছা মোটামুটি ম্যাক্সিমামই আমরা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে থেকেও আছি আমরা অনেকে। ওকে আচ্ছা তোমরা এবার জয়েন হতে থাকো, আমরা আমাদের পরিচয় পর্বটা সেরে নেই। আজকে হয়তো তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। আমি আজকে আছি তোমাদের সাথে স্বর্ণা আপু, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস থার্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। গত উইকে তোমাদের এইটার উপর একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, সো আমার মনে হয় এটার উপরে কম বেশি ধারণা কনসেপ্ট সবারই আছে। আচ্ছা আদি বলছো আপনি কোন স্কুল? আমার স্কুল হচ্ছে একে স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ হচ্ছে বিকারুন্নিসা নূন কলেজ, ঠিক আছে? হ্যাঁ লাস্ট ক্লাসে আনিকা আপু ছিল, আজকের ক্লাসে আছি আমি তোমাদের সাথে। তো মোটামুটি যারা হচ্ছে অফলাইন কোর্সে ভর্তি হয়েছে তাদের মনে হয় আজকেই অনলাইনে লাস্ট ক্লাস, ঠিক আছে? আমার মনে হয় তোমরা অনলাইন ক্লাসটা অনেক মিস করবা। হ্যাঁ এক্স ভিকি আমরা। আচ্ছা চলো আজকে আমরা পড়াশোনা শুরু করে দেই। তো তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, তোমরা কি এটা কমপ্লিট করেছো? একটা হোমওয়ার্ক ছিল, প্রিভিয়াস ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল। ডিড ইউ কমপ্লিট দিস? ইয়েস অনেকে কমপ্লিট করেছো, কিন্তু কিভাবে তোমরা কমপ্লিট করলা? এখানে তো একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসে আমরা পড়াবো। আজকের ক্লাসে আমরা পড়াবো, তোমরা কি আগে এটা পড়ে ফেলছো? ধরো তোমাদের যে সি নাম্বার কোয়েশ্চেনটা যেটা ডেসক্রাইব দ্য স্টেপস অফ ডেভেলপমেন্ট অফ দ্য কম্পোনেন্ট অফ ফ্লাওয়ার হুইচ ইজ ট্রান্সফার্ড বাই দ্য প্রসেস কিউ। ঠিক আছে, তো এই ডেভেলপমেন্টটা তো আজকে আমরা পড়াবো। ওকে তোমরা আমাকে একটু চটপট জানাও তো পি কি ছিল আর কিউ কি ছিল। আচ্ছা ইশরাক বলছে আপু বই থেকে পড়ে নিছি, পড়ে নেওয়াটাই যথেষ্ট না, হোমওয়ার্ক দিলে এটা কমপ্লিট করতে হবে ভাইয়া। ও আচ্ছা বাসায় রেখে আসছো। হোমওয়ার্ক বাসায় রেখে আসার কোনো এক্সকিউজ নাই এখানে, হচ্ছে অনলাইন ক্লাসে কোনো এক্সকিউজ নাই। বলো তোমরা ঝটপট আমাকে জানাও তো পি কি ছিল আর কিউ কি ছিল। আচ্ছা রুদ্র বলে ফেলছে অলরেডি সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশন। ওকে গুড। আচ্ছা সেলফ পলিনেশনের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা আমাকে একটু বলো তো। সেলফ পলিনেশনের কি অ্যাডভান্টেজ ছিল? ওকে বুঝতে পেরেছি, ইশরাক বলেছে সি নাম্বারটা বই থেকে পড়েছে। ওকে ভাইয়া নো প্রবলেম। তো আমাকে বলো তোমরা যে সেলফ পলিনেশনে কি অ্যাডভান্টেজ ছিল ডিসঅ্যাডভান্টেজ ছিল। ওকে লেস ওয়েস্টেজ ছিল,
purity, wastage of pollens are less. Good. আচ্ছা, সবকিছুই তো ভালো তোমরা বললা, ঠিক আছে। ওকে, রুদ্র অলরেডি বলে ফেলছে নো নিউ ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডাপ্টেবিলিটি ইনক্রিজেস। আমার মনে হয় তোমার অহনা বলছে অ্যাডাপ্টেবিলিটি ইনক্রিজেস, ইজ দিস ট্রু? অ্যাডাপ্টেবিলিটি কি ইনক্রিজ হবে নাকি রিডিউসড হবে? সেলফ পলিনেশনের ক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি রিডিউসড হবে, ঠিক আছে, যেহেতু একই স্পেসিসের মধ্যে পলিনেশন হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যাডাপ্টেবিলিটি রিডিউসড হবে। ওকে, অ্যাডাপ্টেবিলিটি রিডিউসড হওয়ার কারণে আলটিমেটলি কি হবে বলো তো? তারা বাইরের যে কোনো এনভায়রনমেন্টে গিয়ে তারা অ্যাডাপ্ট করতে পারবে না, দ্যাটস ওয়াই তাদের কি বিলুপ্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, মানে এক্সটিংক্ট করার একটা চান্স থাকবে। ওকে, অনেকেই বলে ফেলছো। সো এই ছিল আমাদের সেলফ পলিনেশনের পয়েন্ট, যেটা হচ্ছে তোমার এই পি প্ল্যান্টের মধ্যে ঘটতেছে। আচ্ছা, তো আমাকে বলো যেটা ক্রস পলিনেশনের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল? ক্রস পলিনেশনের ক্ষেত্রে তোমাদের কি মনে হয় কোনটা ভালো, পি না কিউ? লাস্ট ক্লাস আমি দেখেছিলাম অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপু সেলফ পলিনেশন ভালো না ক্রস পলিনেশন ভালো? ভালো আর খারাপের কোনো কথা নাই, যেই স্পেসিসে যেটা হবে। ওকে, নিউ ক্যারেক্টারিস্টিক্স, দেন আচ্ছা 8 বছর রেট অফ পলিনেশন, ওকে ওকে, হ্যাঁ পিউরিটি ইম্পেয়ার্ড হবে। আর আচ্ছা, কিউ স্পেসিসে যে ক্রস পলিনেশন হবে, ক্রস পলিনেশনটা করবে কে? জারিফ, আমি লাস্ট ক্লাসে ছিলাম না ভাইয়া, আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, নিউ ক্যারেক্টারিস্টিক এমার্জ করবে। আর কি আছে বলতো? এখানে ভিগরটা কেমন থাকবে? এইসব প্ল্যান্ট গুলোর ক্ষেত্রে ভিগরটা কেমন থাকবে? হ্যাঁ, দুই পলিনেশনই ভালো, এক একটা স্পেসিসে এক একটা পলিনেশন ঘটে, যার জন্য যেটা সুবিধা হয় সেটাই কি ঘটায়। হ্যাঁ, মাছ মোর ভিগর হবে। আর কি বলতো? আচ্ছা, এটা কি ক্যারিয়ার ডিপেন্ডেন্ট না? ক্যারিয়ার ডিপেন্ডেন্ট কিনা বলো? ক্রস পলিনেশন কি ক্যারিয়ার ডিপেন্ডেন্ট? ওকে, ক্যারিয়ার ডিপেন্ডেন্ট হয়, কি ঘটনা ঘটে বলতো? পলিনেশনটা এনশিওরড হয় না এখানে, তাই না? পলিনেশনটা এখানে এনশিওরড হয় না, নট এনশিওরড। ক্যারিয়ার যদি ইচ্ছে করে সে পলিনেশন ঘটাবে তাহলে সে করতে পারে, ক্যারিয়ার যদি ইচ্ছা না করে তাহলে সে ঘটাবে না। লাইক তোমার চিন্তা করো এই যে বট গাছের কথা তোমরা চিন্তা করো, বট গাছের যে তোমার ফলটা হয়, ঠিক আছে, বট গাছের যে ফলটা এটা কিন্তু পাখি খায়। পাখি তার ফিকাল ম্যাটেরিয়ালের সাহায্যে যে তোমার বীজটা ফেলে যায়, ওই বীজ থেকে আবার গাছ তৈরি হয়। এখন পাখি যদি মনে করে সে বীজটা ফেলবে না, বীজটা সে যদি মাটিতে না ফেলে সে পানিতে নিয়ে ফেলে, তাহলে তো আর গাছ হবে না, ঠিক আছে। তো এটা আসলে ক্যারিয়ারের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, মাহি বলে ফেলছে ওয়াস্টেজ অফ পোলেন অয় লট, ঠিক আছে। বাট তারপরও একটা ভালো ব্যাপার যেটা এখানে হচ্ছে নতুন নতুন ক্যারেক্টারিস্টিক ইমার্জ করতে পারে। ইমার্জ করার সুবিধা কি? নতুন ভ্যারিয়েশন সৃষ্টি হবে। নতুন ভ্যারিয়েশন আসলে কি হয় বলতো? তোমার অ্যাডাপ্টেবিলিটি বাড়বে, এখানে অ্যাডাপ্টেশন পাওয়ার বা অ্যাডাপ্টেবিলিটি বাড়বে। আচ্ছা, আমার হ্যান্ড রাইটিং খুবই পচা, কেউ যদি না বুঝে আমাকে কষ্ট করে একটু বলো। আজকে সারাদিন ধরে আমি প্রচুর লিখতেছি, লিখতে লিখতে আমার লেখা অনেক খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাহি বলছো নিউ প্ল্যান টু বি হেলদি। ওকে, গুড, ঠিক আছে, নিউ প্ল্যান অবশ্যই হেলদি হবে। আচ্ছা, তো বুঝতে পারলাম তোমরা কম বেশি সবাই পড়াশোনা করেছো। তো আজকের টপিকে আমরা চলে যাই। আচ্ছা, আজকে যে ফার্স্ট টপিক আমাদের হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। কি মনে হয় মাইক্রোস্পোরোজেনেসিস মানে কি? খুব বিশাল একটা টার্ম, মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা বুঝা, থ্যাংক ইউ। রাইটিং সুন্দর হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাইক্রোস্পোরোজেনেসিস, হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোস্পোরোজেনেসিস? এই হেডিংটাকে যদি আমি তিনটা ভাগ করি, মাইক্রো, স্পোরো, জেনেসিস, তোমরা আমাকে শুরু থেকে বলো মাইক্রো মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো? মাইক্রো মিনস স্মল, রুদ্র অলরেডি বলে ফেলছে মাইক্রো মানে স্মল। আমরা কিন্তু মাইক্রোবাস বলি, দ্যাট মিনস মাইক্রো মানে হচ্ছে স্মল বা ছোট। স্পোরো শব্দটা আসছে স্পোর থেকে, স্পোর বা রেণু। এন্ড জেনেসিস মানে কি বলতো? জেনেসিস মানে কি? আচ্ছা, তাহা হচ্ছে জেনেসিস মানে কি? ফরমেশন, ফরমেশন বা তৈরি হওয়া, যাই বলো না কেন, ঠিক আছে। দ্যাট মিনস একটা ছোট স্পোর ফরমেশন হবে, যেই প্রসেসের মাধ্যমে সেটাকেই বলতেছি আমরা মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, তো এখন তোমাদের কাছে কোয়েরি আছে আমার, যে মাইক্রোস্পোরটা, এই যে স্পোরটার কথা বলতেছি, স্পোরটা কি মেল না ফিমেল? হোয়াট ডু ইউ থিঙ্ক? মেল না ফিমেল? এই মাইক্রোস্পোরটা, স্পোরটা কি মেল না ফিমেল?
আচ্ছা, মাহি বলছে মেল, নসীম বলছে মেল। আচ্ছা, তো এখন আমাদের দুইজন ফিমেল পার্টিসিপেন্ট অ্যান্সার দিয়েছে মেল। এখন মেলরা কি কিছু বলবে? ভাইয়ারা কি কিছু বলবে? আচ্ছা, ভাইয়ারাও বলতেছে। ও আচ্ছা, ভাইয়া বলতেছে ফিমেল, কারণ কি? ছোট দেখে ফিমেল এটা? আচ্ছা, শুধুমাত্র তোমার হিউম্যানের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মেইলরা হচ্ছে বড় থাকে, লম্বা থাকে, ঠিক আছে? আর অন্যান্য সব এনিমালস এর ক্ষেত্রে দেখা যায় ফিমেলরা বড় থাকে। আচ্ছা, সবাই ভাইয়ারা আপুরা সবাই বলতেছে মেল, ঠিক আছে। অন্যান্য সব স্পেসিস এর ক্ষেত্রে দেখা যায় যে ফিমেলটা খুব প্রমিনেন্ট থাকে, ফিমেলটা খুব বড় থাকে। লাইক তোমরা মনে হয় শুনছো সিংহ আর সিংহীর কথা, ঠিক আছে? মেলটা কিরকম থাকে, ফিমেলটা কেমন থাকে? কেশর থাকে কোথায় বলো তো? দেখতে সুন্দর কোনটা, বড় কোনটা? বড় কিন্তু দেখতে তোমার সিংহী, ঠিক আছে। তারপর তোমরা শুনবে যে ম্যালেরিয়ার ক্যারিয়ার কিন্তু তোমার ফিমেল যে মশাটা, ঠিক আছে, সে কিন্তু ক্যারিয়ার। তো সব জায়গায় হচ্ছে মানে হিউম্যান বাদে সব জায়গায় কিন্তু ফিমেলরা কিন্তু খুব প্রমিনেন্ট, খুব দাপটের সাজে চলে, খুব ডমিনেন্ট। অন্য সব জায়গায় ফিমেল খুব ডমিনেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তোমাদের কোনো ধারণা আছে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে যে ফিমেল মশা সে কি কাজ করে, আর হচ্ছে মেল যেটা সেটা কি কাজ করে? হ্যাঁ, ডমিনেন্ট। ডমিনেন্ট, ঠিক আছে, মানে প্রভাব বিস্তারকারী, সে খুব ডমিনেট করতে পারে। দুইটা স্পেসিস এর মধ্যে মেল এবং ফিমেলের মধ্যে ফিমেলটা হচ্ছে কি বেশি প্রভাব বিস্তার করে। ওকে, ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে ফিমেল মশাটা সে হচ্ছে কি তোমার এই জার্মটা স্প্রেড করে, আর মেল মশাটা হচ্ছে তোমার কি আরামে রক্ত খেয়ে ঘুমায়, ওর কোনো কাজ নাই, ঠিক আছে। মেলের কোনো কাজ নাই। রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে বাট ওইটা হচ্ছে খুব প্যাসিভ, ও বুঝছো, ও খুব প্যাসিভ। আর হচ্ছে ফিমেলটাই যা কাজ করার তাই করে। আচ্ছা, সো তোমরা অলরেডি বলে ফেলেছো যে মাইক্রোস্পোর বলতে আমরা কিন্তু মেইলটাকে বোঝাচ্ছি। ভেরি গুড। সো আজকে আমরা যে টপিকটা পড়বো এটার কথাটা হচ্ছে মেল গ্যামেট প্রোডাকশন। আমার মাইক্রোস্পোরোজেনেসিস কথার জিস্ট হচ্ছে মেল গ্যামেট প্রোডাকশন। সো আমরা আজকে টপিকে জানবো যে মেল গ্যামেটটা আসলে কিভাবে প্রোডাকশন হয়। আচ্ছা, তো লাস্ট ক্লাসে তোমরা এন্ড্রোসিয়াম নিয়ে পড়েছো। এন্ড্রোসিয়াম এর কয়টা পার্ট আমাকে একটু চাইতে জানো তো? হ্যাঁ, মেলরা রক্ত খায় বাট হচ্ছে কোনো জার্ম ট্রান্সমিট করে না। তিনটা পার্ট আহানা বলছে তিনটা পার্ট। কি কি তিনটা পার্ট? তিনটা পার্ট কি কি? ফার্স্ট তিনটা পার্ট কি কি ছিল? অ্যান্থার ছিল, ফিলামেন্ট ছিল, স্টেমেন ছিল না? স্টেমেন ছিল না কি বলো? অ্যান্থার, ফিলামেন্ট, স্টেমেন ছিল না? ইয়েস, স্টেমেন ছিল। ওকে, আচ্ছা। সো মেল গ্যামেটটা আসলে কি ছিল বলতো? মেল গ্যামেটটা ছিল অ্যাকচুয়ালি পোলেন, বা সহজ বাংলায় যেটাকে আমরা পরাগরেণু বলি, কবিতার ভাষায় যেটাকে আমরা বলি পরাগরেণু, ঠিক আছে। ফুলের মধ্যে তোমরা দেখবা যে ইয়েলো কালার, খুবই স্মুথ, খুবই কি বলে সিল্কি সিল্কি একটা জিনিস ধরতে পারা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পোলেন বা পরাগরেণু, ধরলে খুব স্মুথ লাগে, ঠিক আছে, গুড়া গুড়া পাউডার পাউডার। হ্যাঁ, মাহি বলছেন ওটা আসলে অনেক পানি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার মেল গ্যামেট হিসেবে কাজ করে, এবং এটা কি কাজ করে বলতো? প্ল্যান্টের বংশ বিস্তারে বা হেরিডিটিতে কি ভূমিকা রাখে। আচ্ছা, তো এখানে একটা পোলেনের ফিগার দেওয়া আছে, আমরা পোলেনের স্ট্রাকচারটা নিয়ে একটু জানবো। বেসিক্যালি তোমার পোলেন গুলো হচ্ছে গোলাকার ধরনের, যদিও এটার বাইরের সাইডটা দেখে তোমার মনে হবে যে এটা আসলে গোলাকার না। হ্যাঁ, আদিম আমরা গ্যাবিটোফাইট, স্পোরোফাইট সবকিছু নিয়ে কথা বলবো। আমরা মাত্র ক্লাসটা শুরু করেছি, আস্তে আস্তে সব টপিকেই আমরা যাব। দেখো, এই যে পোলেন, এই পোলেনের বাইরের সাইডটা কিন্তু একটু কাটা কাটা দেওয়া, কিন্তু বেসিক্যালি পোলেন জিনিসটা আসলে গোল, ঠিক আছে। পোলেন জিনিসটা আসলে গোল। এটার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে কি বাইরের লেয়ার এবং একটা হচ্ছে ভেতরের লেয়ার, ঠিক আছে। সো বাইরের লেয়ারটার মধ্যে এরকম কাটা কাটা স্কিন দেখা যায়, বাইরের স্কিনটা এরকম কাটা কাটা দেওয়া থাকে, ঠিক আছে। কাটা কাটা দেওয়ার অর্থ কি বলতো? বাইরের যে কোনো ধরনের আঘাত থেকে তাকে যাতে প্রোটেকশন দিতে পারে, বাইরের যে কোনো ধরনের আক্রমণ থেকে যাতে প্রোটেকশন দিতে পারে স্কিনটাকে, এজন্য কি বাইরের লেয়ারটা একটু কাটা কাটা থাকে। এনিমেলসদের কি পোলেন থাকে না? আপু, এনিমেলসদের পোলেন থাকা তো পসিবল না, ঠিক আছে। অ্যানিমালদের তো পোলেন থাকা পসিবল না, ঠিক আছে। তো এই বাইরের লেয়ারটা খুবই হচ্ছে তোমার ঠিক, বাইরের লেয়ারটা অবভিয়াসলি তোমার ঠিক হবে, বাইরের লেয়ারটা খুব ঠিক থাকবে এবং হচ্ছে
কিউটিন থাকবে। আচ্ছা বাংলায় লিখে দিই, এটা বাইরের লেয়ারটা খুব থিক এবং কিউটিন থাকবে। কিউটিনের নাম আই গেস তোমরা শুনছো কখনো। কিউটিন মানে খুব স্মুথ লেয়ার। এই যে আমরা বললাম যে পোলেন বা পরাগটা ধরলে তোমরা যে খুব স্মুথ একটা ফিল পাও, এটা হচ্ছে তোমার কিউটিনের কারণে। কিউটিন খুবই পিচ্ছিল একটা লেয়ার তৈরি করে, যেটা কারণে ধরলে কি এটাকে স্মুথ লাগে, ঠিক আছে। তো এই বাইরের লেয়ারটা হচ্ছে থিক এবং ভেতরের লেয়ারটা হচ্ছে খুবই পাতলা, ঠিক আছে, খুবই পাতলা। এবং এখানে থাকে সেলুলোজ। ওকে, ঠিক আছে। হ্যাঁ কিউটিন লিফে থাকে তাসিন, কিউটিন লিফে থাকে, এই জন্যই তো তোমার লিফ গুলো ধরলে খুব স্মুথ লাগে, চকচকা দেখতে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার চিংড়ির উপরে যে খোসাটা, ঠিক আছে, চিংড়ির কাভার, চিংড়ির কাভারের মধ্যেও কিন্তু কিউটিন থাকে। কিউটিন থাকার কারণে চিংড়িটা কিন্তু ধরতে অনেক স্মুথ লাগে, সফট লাগে। ওকে দেখো, তো এখন ভিতরের যে লেয়ারটা, ভিতরের লেয়ারটাতে আমাদের কি থাকতেছে, সেলুলোজ থাকতেছে এবং ভিতরের লেয়ারটা খুবই থিন হবে। ওকে, তো এখন এই যে পোলেনের যে বাইরের ফিগারটা আমরা আঁকলাম, এই ফিগারের মাঝে মধ্যে দেখা যায় একটা গ্যাপ থাকে, ঠিক আছে। এই গ্যাপটাকে আমরা বলি জার্ম পোর। এই গ্যাপটাকে আমরা কি বলতেছি বলো, গ্যাপটাকে বলছি আমরা জার্ম পোর। জার্ম পোর, পোর মানে তো ছিদ্র বা ফাঁকা, তোমরা তো বুঝতেই পারছো। আচ্ছা, তো এখন এই যে বাইরের লেয়ারটা, যেহেতু এটা বাইরে থাকে এজন্য এটাকে আমরা বলি এক্সাইন, এবং ভেতরের লেয়ারটাকে আমরা বলি, যেহেতু এটা ইন্টারনালি থাকে দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ইনটাইন। ক্লিয়ার, বুঝতে পেরেছি। বাইরের লেয়ারটা থিক, যেহেতু এটা বাইরে থাকে দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি এক্সাইন, এবং ভেতরের লেয়ারটা যেহেতু খুবই থিন এবং এটা ইন্টারনালি থাকতেছে দ্যাটস ওয়াই এটাকে বলতেছি আমরা ইনটাইন। এখন এই এক্সাইনের বাইরে দেখা যায় কিছু কিছু গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে বলি হচ্ছে আমরা জার্ম পোর। তো দেখা গেছে যে একটা পোলেনের মধ্যে অলমোস্ট 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে, 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। আচ্ছা দেখো জার্ম পোরের ছবিটা যদি আমি এখান থেকে একটু দেখাই, দেখো এখানে একটা গ্যাপ আছে, তারপর দেখো এখানে একটু গ্যাপ আছে। যদিও আমাদের এই ফিগারে মাত্র 2টা গ্যাপ দেওয়া, বাট আসলে 2টা থাকে না, অ্যারাউন্ড 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। অহনা বলছে আপু এক্সাইন আর এক্সাইন, আমি স্পেলিংটা যেখানে পেয়েছি সেখানে খুব সম্ভবত এরকমই দেওয়া, বাট আমার মনে হচ্ছে এটা ই হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে। আমি যে সোর্স থেকে কালেক্ট করেছি সেখানে আসলে এই দেওয়া ছিল, ঠিক আছে। তোমার লজিকটাও আমি বুঝতে পারছি। ওকে দেখো, সো পোলেনের মধ্যে মোটামুটি 20টা পর্যন্ত জার্ম পোর থাকতে পারে। এখন জার্ম পোরের সুবিধা কি, কেউ কি বলতে পারো আমাকে? জার্ম পোরের সুবিধা কি বলতো, এনিওয়ান? জার্ম পোর কি মনে হয়? ইয়েস, প্রোটেকশন না, প্রোটেকশন না, মাহি বলে ফেলেছি মেল গেমেট বের হবে। ভেরি গুড, মেল গেমেট হচ্ছে এখান থেকে বের হবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে তোমার পোলেনের বাইরের ফিচার আমরা বললাম। পোলেনে আসলে কি ঘটনা ঘটে দেখো, পোলেনের ইন্টারনালি একটা নিউক্লিয়াস থাকে। ফার্স্ট ফিগারটা জাস্ট এরকম যে এটা হচ্ছে আমাদের পোলেন, এই পোলেনের ভেতরে আমাদের একটা নিউক্লিয়াস থাকে। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি ফিগার বেসড পড়াশোনা করব, ঠিক আছে। আমি তোমাদের ফিগার গুলো নিয়ে কনসেপ্ট দেব, ফিগার গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং প্রত্যেকটা ফিগার তোমাদের সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সিকিউতে মনে করে এগুলো পেইড কোয়েশ্চেন আসবে, পরীক্ষাতে চলে আসছে অলরেডি, এরকম ধরে রাখো, ঠিক আছে। সিকিউতে এই কোয়েশ্চেন গুলো তোমাদের ফিগার সহ ড্র করতে হবে, ফিগার না আঁকলে নাম্বার পাবো না, ঠিক আছে। ফিগার না আঁকলে নাম্বার পাবো না। আর তোমাদের যে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো এগুলো তোমরা কষ্ট করে বই থেকে পড়ে নিবা, এগুলো বোঝানোর খুব একটা কিছু নাই, ঠিক আছে। জাস্ট ফিগার আঁকবা, ফিগার এঁকে এঁকে ওইটা দেখে দেখে তোমার ডেসক্রিপশনটা লিখে দিবা। আচ্ছা, অর্পিতা বলছো এক্সাইনটা, এক্সাইন হচ্ছে আপু বাইরের লেয়ারটা, বাইরের মেমব্রেনটাকে বলতেছি আমরা এক্সাইন, আর ভেতরের মেমব্রেনটাকে বলতেছি আমরা ইনটাইন। ওকে, আচ্ছা, সো দেখি আমরা এই পোলেনের ভেতরে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে 2টা নিউক্লিয়াস ফর্ম করে। একটাকে বলতেছি আমরা টিউব নিউক্লিয়াস এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আমাদের জেনারেটিভ নিউক্লিয়াস। দেখো যে ছোট নিউক্লিয়াসটা, এই ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলতেছি জেনারেটিভ নিউক্লিয়াস। আমি একটু পেনটা চেঞ্জ করে দিই তোমাদের। ছোট নিউক্লিয়াসটাকে বলতেছি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস, ছোটটাকে বলছি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস, এন্ড যে বড় নিউক্লিয়াসটা এটাকে বলছি আমরা টিউব নিউক্লিয়াস। আচ্ছা, এখন তোমরা বলবা যে আপু এটা তো বড় কিন্তু টিউবের মতো তো না, কেন আমরা টিউব নিউক্লিয়াস বলতেছি? এটার কারণ হচ্ছে পরবর্তীতে এটা যেই শেপটা দিবে এটা কি অনেকটা টিউব লাইক স্ট্রাকচার বা টিউবের মতো দেখতে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা টিউব নিউক্লিয়াস বলি। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র ধরে নেই যে একটা হচ্ছে লার্জ নিউক্লিয়াস, একটা হচ্ছে কি স্মল নিউক্লিয়াস। টিউব, জেনারেটিভ এগুলোর হিসাবে আমরা পরে একটু আসি, ঠিক আছে। দেখো পরবর্তীতে কি হয়, এই যে আমার বড় নিউক্লিয়াসটা,
লার্জ যে নিউক্লিয়াসটা এর একটা টেন্ডেন্সি থাকে, এই টেন্ডেন্সিটা হচ্ছে এটা কি তোমার এই ভেতরের লেয়ারটাকে ঠেলতে থাকে, বুঝছো, খুব পুশ দিতে থাকে, পুশ করতে থাকে, পুশ করতে থাকে, যাতে কি ও আরো একটু নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, দেখো এইটা পুশ করতে থাকে, ভেতরের লেয়ারটাকে ইনটাইনটাকে পুশ করতে থাকে, যাতে কি ইনটাইনটা আরেকটু নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে থাকে, ও আরো পুশ করতে থাকে, আরো নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, এখন ও যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে, আরেকটা যে নিউক্লিয়াস আমাদের ছোট নিউক্লিয়াসটা, ও কি করতেছে, এটার সাথে কি নিচের দিকে নেমে যাচ্ছে। ক্লিয়ার? সো দেখো এই নিউক্লিয়াসটা যেহেতু কি টিউবের মতো একটা স্ট্রাকচার তৈরি করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, টিউবের মতো স্ট্রাকচার তৈরি করতেছে। আচ্ছা, তো এখন কোয়েরি হচ্ছে যে আপু এটা তো টিউবের মতো স্ট্রাকচার তৈরি করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি টিউব নিউক্লিয়াস, তাহলে এটাকে কেন আমরা জেনারেটিভ বলতেছি? জেনারেট মানে কি বলতো? জেনারেট মানে কি? জেনারেট মানে কি? তৈরি করা, জেনারেট করা। এটা তো আসলে কোনো মানে হয় না। আচ্ছা, জেনারেট মানে হচ্ছে তৈরি করা। এই জেনারেটিভ নিউক্লিয়াসের দুইটা ফাংশন হচ্ছে, জেনারেটিভ নিউক্লিয়াস জেনারেটিভ নিউক্লিয়াস জেনারেট করবে কি? জেনারেট করবে বলতো? দুইটা মেল গ্যামেট। দেখো এই জেনারেটিভ নিউক্লিয়াসটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে ভেঙে দুইটা মেল গ্যামেট তৈরি করেছে, দেখতে পাচ্ছি। এটাও কিন্তু ছোট। ওকে, সো যেহেতু দেখা গেছে এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, সো আচ্ছা একটা কথা বলি, তোমাদের গ্র্যাভিটির কারণে তো যে কোনো জিনিস উপর থেকে নিচের দিকে আসে, এটা তো আমরা জানি, ঠিক না বলো? গ্র্যাভিটির কারণে উপর থেকে নিচের দিকে আসে। তো এখানে যেহেতু একটা নিচু জায়গা তৈরি হয়ে গেছে, তো দেখা গেছে কি এই জেনারেটিভ নিউক্লিয়াসটা আর উপরে থাকতে পারতেছে না, এরাও কি এই টিউব নিউক্লিয়াসের সাথে নিচের দিকে ড্রপ করে গেছে। আচ্ছা, সো তোমরা বইয়ে হয়তো দেখতে পাওয়া যে জেনারেটিভ সেল বা টিউব সেল এগুলোর কথা বলা আছে। তো এখন তোমাদের মাথায় কোয়েরি আসতে পারে যে আপু একবার বলতেছেন নিউক্লিয়াস, একবার বলতেছেন সেল। আসলে একটা নিউক্লিয়াস যখন তৈরি হয়, তার আশেপাশের সাইটোপ্লাজম সহ কিছু কিছু অর্গানেলি মিলে ওইখানে একটা সেল তৈরি হয়ে যায়। ঠিক আছে, তোমরা অ্যামাইটোসিস সেল ডিভিশনের কথা কি তোমাদের মনে আছে? অ্যামাইটোসিস সেল ডিভিশনের কথা কি হয় বলতো? অ্যামাইটোসিস সেল ডিভিশনে আমি স্লাইডটা খুবই খুবই কনজেস্টেড করে ফেলছি, এরকম একটা চুইংগাম লাইক স্ট্রাকচার তৈরি হয় না বলতো? চুইংগাম লাইক স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ, দুই সাইডে দুইটা নিউক্লিয়াস থাকে, পরে দেখা যায় দুইটার মাঝখানে কি হয়, একটা ফাড়ো তৈরি হয় বা একটা ভাঁজ তৈরি হয়। ভাঁজ তৈরি হয় কি দুইটা সেপারেট হয়ে যায়, দুইটা সেপারেট নিউক্লিয়াস তৈরি হয়, এবং এটার সাথে এটার সারাউন্ডিং যে সাইটোপ্লাজম গুলো থাকে, এটার অ্যাসোসিয়েটেড যে সাইটোপ্লাজম, এগুলো মিলে কি করে একটা ইন্ডিভিজুয়াল একটা সেল তৈরি করে। তাই ছিল না বলতো? হ্যাঁ, এটাকে ডিরেক্ট সেল ডিভিশন বলা হয়। আচ্ছা দেখো, দ্যাট মিন্স এখানে যে তোমার ইন্ডিভিজুয়াল একটা সেল তৈরি হলো, এটার মূল নেপথ্যে কে ছিল বলতো? এটার মূল কে ছিল? দুইটা নিউক্লিয়াস ছিল। দ্যাট মিন্স নিউক্লিয়াস যেখানে থাকবে সেখানে কি হবে, সাইটোপ্লাজম সহ আশেপাশের কিছু জিনিসপত্র মিলে একটা অটোমেটিক্যালি সেল তৈরি হয়ে যাবে। সো জেনারেটিভ নিউক্লিয়াস যা, জেনারেটিভ সেলও তা, টিউব নিউক্লিয়াস যা, টিউব সেলও তা। ঠিক আছে, সো আস্তে আস্তে এই টিউব নিউক্লিয়াসটা কি কাজ করবে, এই যে ইনটাইন বা ইন্টারনাল লেয়ারটাকে পুশ করতে থাকবে, পুশ করতে থাকবে, আর এই হচ্ছে তোমার যে সেলটা, টিউব সেলটা, এটা আস্তে আস্তে কি এলংগেটেড হতে থাকবে, আরো লার্জ হবে। এখানে আমাদের চারটা ফিগার দেওয়া আছে, বাট আলটিমেটলি কি হয় যে তোমার টিউব সেলটা আরো এলংগেটেড হয়, একদম এলংগেটেড হয়ে যায়। সো এই প্রসেসটাকে বলছি আমরা মাইক্রোস্পোরোজেনেসিস, যেই প্রসেসের মাধ্যমে জেনারেটিভ সেল দুইটা মেল গ্যামেট প্রোডিউস করবে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি বলতো? মাইক্রোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস। আচ্ছা, আপনার বলছো আপু মাইটোসিসটা কখন হয় আরেকবার? মাইটোসিস কোথায় হয় বলতো আপনার? মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস কি সোমাটিক সেলে হয় না? আমরা এখানে যেটার কথা বলছিলাম এটা হচ্ছে অ্যামাইটোসিস সেল ডিভিশন। কথাটা হচ্ছে এরকম, নিউক্লিয়াস যেখানে থাকবে এটার অ্যাসোসিয়েটেড জিনিসপত্র বা সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম সবকিছু মিলে একটা সেপারেট সেল তৈরি করে ফেলবে। ঠিক আছে, মানে সবকিছুর বেসিসে আছে নিউক্লিয়াস। আচ্ছা জাহিদ, মাইক্রোপাইল, মাইক্রোপাইল আমরা পড়বো যখন মেগা স্পোরোজেনেসিস পড়বো তখন বলবো আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে মেল গ্যামেট না, এই মেল গ্যামেটটা কি আমরা বলতেছি পোলেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেল জিনিসপত্র, যেটা দিয়ে কি আমরা সামনে প্রসিড হব। এই পোলেনটাই হচ্ছে আমাদের মেল গ্যামেটোফাইটের ফার্স্ট সেল। গ্যামেটোফাইট কি স্পোরোফাইট কি এটা নিয়ে আসলে অনেকের অনেক কোয়েরি আছে।
আচ্ছা রিয়াম বলছো মেল গ্যামেটটা কিভাবে ক্রিয়েট হয়েছে? আচ্ছা ভাইয়া না আপু বুঝতে পারছি না। মেল গ্যামেটটা ক্রিয়েট হয়েছে তোমার এই জেনারেটিভ সেলটা ডিভিশনের মাধ্যমে। ঠিক আছে, জেনারেটিভ সেলটা ডিভিশনের মাধ্যমে দুইটা মেল গ্যামেট তৈরি করছে। ঠিক আছে, এই মেল গ্যামেটটাই কিন্তু আলটিমেটলি পোলেন, যেটা দিয়ে কি আমাদের ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, তুমি বলো কি ডিভিশন হতে পারে, কোন ডিভিশনের মাধ্যমে দুইটা মেল গ্যামেট তৈরি হয় বলো তো? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস, আর you sure? অ্যামাইটোসিস? নো নো, অ্যামাইটোসিস না, অ্যামাইটোসিস না ভাইয়া। আচ্ছা অনেকে মাইটোসিস এর কথা বলতেছো। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা তোমাদের একটু ভালো কনসেপ্ট দিতে পারবো। আচ্ছা মিওসিস বলতেছো, আচ্ছা মিওসিস কে বলছে? আদি বলছে মিওসিস, এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে মিওসিস। এখানে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে আলটিমেটলি এখানে তৈরি হয়। ওকে, আচ্ছা তো এখন এই যে তোমার ডিভিশনটা হয়েছে, দেখো এখানে আমরা কিন্তু জেনারেটিভ সেলের যে ডিভিশনটা দেখানো হয়েছে, এই ডিভিশনটা কিন্তু টিউবের মধ্যে দেখানো হয়েছে। টু মেল গেমেট প্রোডিউস বাই ওয়ান পোলেন না ভাইয়া, ওয়ান পোলেন অ্যাকচুয়ালি জেনারেটিভ নিউক্লিয়াসটা ডিভিশন হয়েছে। এই পোলেনটা তৈরি করার জন্য জেনারেটিভ নিউক্লিয়াসটাকে ডিভিশন হতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এখন কোয়েরি আসতেছে যে এই মেল গ্যামেটটা কোথায় তৈরি হবে? এটা কি আমার এই স্ট্রাকচারের মধ্যে তৈরি হবে নাকি আমার টিউবের মধ্যে তৈরি হবে? এটা হচ্ছে তোমার এই মূল স্ট্রাকচারের মধ্যেও তৈরি হতে পারে, এটা হচ্ছে আমার টিউবের মধ্যেও তৈরি হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার পোলেনের মধ্যেও তৈরি হতে পারে, এটা হচ্ছে আমার টিউব নিউক্লিয়াস বা টিউব সেলের মধ্যেও তৈরি হতে পারে। হ্যাঁ, একটা জেনেটিক নিউক্লিয়াস দুইটা মিলিয়ন প্রডিউস করবে, এবার বুঝতে পেরেছো মাহি? ওকে, সো আমরা নেক্সট স্টেপে চলে যাই, এটা হচ্ছে আমাদের মেগা স্পোরোজেনেসিস। অ্যাজ ইউজুয়াল আগের মতো যদি আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি, মেগা স্পোরোজেনেসিস। মেগা মিন্স কি বলো? মেগা মিন্স লার্জ, স্পোর শব্দটা আসছে কি স্পোর থেকে, এন্ড জেনেসিস মানে কি বলতো? প্রোডাকশন। এবার তোমরা বুঝতে পারছো লার্জ বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে? লার্জ বলতে আমরা এখানে বোঝাচ্ছি ফিমেল স্পোর প্রোডাকশন হওয়াটা। ঠিক আছে, ওকে, সো এই টপিকটা বলবো আমরা ফিমেল গ্যামেট প্রোডাকশন। ফিমেল গ্যামেট প্রোডাকশন। আচ্ছা তোমরা কেউ কিছু না বুঝলে আমাকে চ্যাটে জানাবা, যেহেতু তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের চ্যাটই একমাত্র ভরসা। এখানে তো আসলে আহ, কি বলে মাইক্রোফোন আনমিউট করলে খুব একটা ক্যাওয়াস সৃষ্টি হয়ে যাবে, বুঝতেই পারছো। অনলাইন ক্লাস এটাই একটা অসুবিধা, টিচার স্টুডেন্টের মধ্যে তোমার এই কন্ট্যাক্টটা, ঠিক আছে, ইন্টারাকশনটা খুব সীমিত আর কি, সীমাবদ্ধ। ঠিক আছে, সো একটু বুঝতে পারছো কি না পারছো বা কোথাও কোনো কোয়েরি থাকলে আমাকে এখানেই তোমরা আস্ক করতে পারো চ্যাটে। যদিও আমি এখানে কিন্তু সবার নাম হয়তো পড়ি না, বাট আমি তো সবার নাম দেখতে পাই। ঠিক আছে, সবার নাম তো দেখতে পাই। সময়ের স্বল্পতার জন্য হয়তো সবার নাম তো আসলে পড়া সম্ভব হয় না। ঠিক আছে, ওকে চলো। সো এখন আমরা যে স্টেপটা পড়বো এটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, বা যেটার মাধ্যমে কি আমরা ফিমেল গ্যামেট প্রোডাকশন করতে পারি। আচ্ছা, সো এখানে ফার্স্টে আমাদের একটা মেগাস্পোর মাদার সেলের কথা দেখানো হয়েছে। দেখো একটা মেগাস্পোর মাদার সেলের কথা দেখানো হয়েছে। আচ্ছা তো যে কোনো ডিভিশনেই যে প্যারেন্ট সেলটা থাকে, যেটা থেকে ডিভাইড হয়ে আমাদের ডটার সেল প্রডিউস হয়, সেটাকে কি আমরা মাদার সেল বলি না? বলো তো, তোমরা তো সব ডিভিশনে দেখে আসছো একটা মাদার সেল থাকে, মাদার সেল থাকে, এটা ডিভাইড হয়ে কি তৈরি করে বলো তো? ডটার সেল তৈরি করে। এখন এসে কেউ আবার জিজ্ঞেস করো না যে আপু মাদার সেল না হয় ফাদার সেল হলো না কেন, বা প্যারেন্ট সেল হলো না কেন, ডটার না হয়ে সান হলো না কেন, এগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করো না। ঠিক আছে, আচ্ছা তো মাদার সেল গুলো আলটিমেটলি কি কাজ করবে? ডটার সেল তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা তো এখন একজন জিজ্ঞেস করছিল যে আপু মাইক্রোপাইলটা কি জিনিস, আমরা একটু পরের ফিগার একটু দেখি মাইক্রোপাইলটা কি জিনিস। আচ্ছা তোমাদের সবার আগে আমি একটু ওভিউলার স্ট্রাকচারটা ডেসক্রাইব করে দেই। ঠিক আছে, ওকে, দেখো এখানে একটা ক্যালাজার কথা দেখানো হচ্ছে। ক্যালাজার মিন্স হচ্ছে রুট। ওকে, সহজ ভাষায় যদি বলি ক্যালাজা মিন্স রুট। ঠিক আছে, এই যে টোটাল ওভিউল, ওভিউলের রুটটা আলটিমেটলি হয় কি তোমার ক্যালাজা থেকে শুরু করে। তো
তোমাদের অনেকের ফিগারটা দেখে মনে হতে পারে যে আপু ফিগারটা উল্টা, এই ওপেনিংটা তো উপরের দিকে হওয়ার কথা ছিল, ওপেনিংটা কেন আমাদের নিচের দিকে? আসলে এটাই হচ্ছে তোমার ন্যাচারাল স্ট্রাকচার, যে তোমার ওপেনিংটা নিচের দিকে থাকবে। ঠিক আছে, ওপেনিংটা আসলে নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকে বলে এটাকে আমরা বলছি কি ক্যালাজা। ক্যালাজা মানে রুটটা আসলে উপরের দিকে থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে। ক্লিয়ার? সো দেখো এখানে তারপর আছে নিউসেলাস, এটা হচ্ছে এক ধরনের টিস্যু, নিউসেলাস টিস্যু। ওকে, এটা আবার নিউক্লিয়াস ভাইবো না। এখানে যে দেখো অনেকগুলো আছে টিস্যু দেওয়া আছে, আমি একটু তোমাদের রেড পেন দিয়ে দেখাই। এই যে আমাদের যে এখানে টিস্যু গুলো দেখো, এই যে আমি রেড করে দিচ্ছি, যে এই যে অনেকগুলো টিস্যু, এখানে দেখো অনেকগুলো সেল মিলে অনেকগুলো টিস্যু তৈরি হয়েছে, এই টিস্যু গুলোকে বলছি আমরা নিউসেলাস টিস্যু। দেন দেখো তোমাদের এক্সাইন আর ইন্টাইন। আচ্ছা, এক্সাইনের স্পেলিংটা আসলে ই হবে, দ্যাট মিন্স আমি যে সোর্স থেকে কালেক্ট করছি সোর্সটা আসলে একটু ফল্টি ছিল। ঠিক আছে, ওকে। সো এখানেও দেখা গেছে যে ওভিউলার স্ট্রাকচারে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে আমাদের কি এক্সটার্নাল লেয়ার এন্ড অ্যানাদার কি তোমাদের ইন্টারনাল লেয়ার। তো এক্সটার্নাল লেয়ারটাকে আমরা বলতেছি এক্সাইন এবং ইন্টারনাল লেয়ারটাকে বলছি আমরা কি ইন্টাইন। হ্যাঁ নুজহাত আপু, ওভিউলের ওপেনিং অলওয়েজ নিচে থাকে না, কিছু কিছু স্পেসিসে দেখা যায় হচ্ছে ওপেনিংটা মাঝ বরাবর থাকে, কিছু কিছু স্পেসিসে ওপেনিংটা উপরের দিকে থাকে। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে, লাইক কোন কোন স্ট্রাকচারে দেখা যায় ওপেনিংটা এরকম হয়। ঠিক আছে, এর এই দিকে হয় ওপেনিংটা। ওকে, কোন কোন স্ট্রাকচারে দেখা যায় এরকম হয়, এরকম হয় ওপেনিংটা। ঠিক আছে, কোন কোন স্ট্রাকচার উপরের দিকে থাকে এরকম ওপেনিংটা। ঠিক আছে, তো এটার উপর, এটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের বেসিক, আমাদের এখন আপাতত জানা দরকার নেই, বাট মোস্ট ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে দেখা যায় কি ওপেনিংটা হচ্ছে তোমার নিচের দিকে থাকে। ক্লিয়ার? হ্যাঁ, আপসাইড ডাউন এটাই তো হচ্ছে ক্যারিশমা, বুঝছো? উপর থেকে নিচের দিকে কিভাবে আসলে এটা গিয়ে তোমার ফার্টিলাইজেশন করতেছে, এটাই তো ক্যারিশমা। ওকে, সো তারপর দেখো আমাদের অ্যান্টিপোডাল সেল দেওয়া আছে, অ্যান্টিপোডাল সেল নিয়ে আমরা একটু পরেই জানবো। মাঝখানে আছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, দেন আমাদের এই যে গোল্লা, দেখো এই যে ব্যাগের মতো যে জায়গাটা, ঠিক আছে, এটাকে বলছি আমরা এমব্রায়ো স্যাক। ওকে, সো সববার শিরোমণি আমাদের মধ্যমণি, দেখো এই মধ্যমণিটাকে আমরা বলছি এগ বা ওভাম, যাই বলো না কেন। ঠিক আছে, আজকের আমাদের মধ্যমণি হচ্ছে আমাদের ওভাম, ওভামকে নিয়ে আমাদের যত কাজ কারবার। আচ্ছা, অ্যান্টিপড মানে কি অনেকে বলতেছো, অ্যান্টিপড মানে কি বলতো? ঢাকার অ্যান্টিপড প্লেস কোথায়? তোমরা বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজে পড়ে আসছো, ঢাকার অ্যান্টিপড প্লেস কোথায় বলো তো? ফার্স্ট চ্যাটে যাও তো, আমাকে দেখি তো। মতিঝিল, ডার্লিং মতিঝিল। ঢাকা, ঢাকার ইয়েস, জাবির বলে ফেলেছে চিলি, গুড, ভেরি গুড। ঠিক আছে, দ্যাটস দ্য এক্সাক্ট অ্যান্সার, চিলি। ঠিক আছে, ঠিক আছে, ঢাকার হচ্ছে অ্যান্টিপড স্থান মানে ঢাকার একদম, ঢাকা থেকে যদি আমি সোজা বিপরীত প্রান্ত থেকে চিন্তা করি যে একদম ঢাকার অপোজিটে কি আছে, ঢাকার অপোজিট হচ্ছে তোমার চিলি। ওকে, সো অ্যান্টিপড বলতে অ্যাকচুয়ালি অপোজিট বোঝায়, অপোজিট পোলে কি আছে। দেখো এখানে আমাদের যে এগ বা ওভামটা আছে, এগ বা ওভামের এক্সাক্ট অপোজিট পোলে কে আছে, এক্সাক্ট অপোজিট অপোজিট পোলে যে তিনটা সেল আছে এগুলোকে আমরা বলতেছি অ্যান্টিপোডাল সেল। ওকে, ক্লিয়ার? এবং দেখো এগের আশেপাশে যে তোমার অ্যাসিস্ট্যান্ট সেল গুলো আছে, অ্যাসিস্ট্যান্ট সেল গুলোকে বলতেছি আমরা সিনার্জিড, বা আমি পাশে তোমাদের একটু ব্র্যাকেটে ছোট্ট করে লিখে দেই, এগুলো হচ্ছে বোঝার সুবিধার্থে ভাষা। ঠিক আছে, পরীক্ষা আবার গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেল লিখে দিও না বা অপোজিট সেল লিখে দিও না, এটা কিন্তু খুবই মারাত্মক হবে তখন। ওকে, তো এই সিনার্জিড সেলগুলো হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট সেল। দেন চলে আসে দেখো আমাদের এই যে সর্ব বাইরের যে লেয়ারটা, একদম এক্সটার্নাল লেয়ারটাকে বলছি আমরা ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট মানে কি বলতো? কি বলছো মাহি, বলছো আপু ইন্টিগ্রাল সেল আর এক্সেল সিমিলার লাগছে না? এক্সেলটা অলওয়েজ লার্জ হবে, সবার চেয়ে লার্জ হবে, এই যে বললাম সবার মধ্যবর্তী। স্কিন, ওকে গুড। ইন্টিগুমেন্ট মানে হচ্ছে স্কিন, তো টোটাল ওভিউলের বাইরের স্কিনটাকে বলছি আমরা কি ইন্টিগুমেন্ট। আর যারা যারা কোয়েরি করতেছিল যে আপু মাইক্রোপাইল মানে কি, মাইক্রোপাইল মানে হচ্ছে পোর। আচ্ছা, আমরা যে তোমার মাইক্রোস্পোরোজেনেসিসের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম না বলতো, জার্ম পোরের কথা বলছিলাম না আমরা, মাইক্রোস্পোরোজেনেসিসে জার্ম পোরের কথা বলতেছিলাম যে একটা পোলেনের মধ্যে অ্যারাউন্ড 20 পর্যন্ত কি জার্ম পোর থাকতে পারে। সো এখানে হচ্ছে ওভিউলের ক্ষেত্রে আমাদের একটা মাইক্রোপাইল দেখা যায়, ছিদ্র। সহজ কথা হচ্ছে মাইক্রোপাইল মানে ছিদ্র এখানে। ওকে, এটা পোর। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে হাইলাম, হাইলাম মানে যেখান থেকে কি তোমার ওপেনিংটা স্টার্ট হওয়ার মতো। ঠিক আছে, হাইলাম মিন্স এখান থেকে ওপেনিংটা স্টার্ট হয়, এই পোর্শনটাকে বলছি আমরা হাইলাম। আর ফিউনিকল হচ্ছে এই যে দণ্ডটা, ঠিক আছে, এই যে তোমার কি বলে ব্যাম্বুটা, এটাকে বলতেছি আমরা ফিউনিকল। আচ্ছা, নাফিসা বলছে আপু বুকে তো আউটার মেমব্রেন লেখা, ভাইয়া আপু ওটাই একই জিনিস, আউটার মেমব্রেনই। ঠিক আছে, বাইরের লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ার এটাই তো বলছি, যে আউটার মেমব্রেন এটা হচ্ছে আমার ইন্টারগুমেন্ট।
আমাদের আমাদের সব বডিতে সবচেয়ে বাইরে কে থাকে বলতো? স্কিন না? আমাদের বডিতে কে থাকে? আচ্ছা তোমরা আমাকে বলো তো আমাদের বডিতে সবচেয়ে বড় অর্গান কোনটা? সেটা একটু আমাকে জানাতো। আমাদের বডিতে সবচেয়ে বড় অর্গান কোনটা? স্কিন। আচ্ছা ইন্টেগুমেন্ট হচ্ছে স্কিন। মেহেরুন, ইন্টেগুমেন্টটা হচ্ছে স্কিন। আর হচ্ছে আমার হাইলামটা হচ্ছে যেখান থেকে ওপেনিংটা স্টার্ট হয়, এই পোর্শনটাকে বলতেছি আমরা হাইলাম। ওপেনিংটা স্টার্ট হয় আর এই ছিদ্র, এই গ্যাপটাকে বলতেছি আমরা মাইক্রোপাইল। হাইলাম মিন্স ওপেনিং, সহজ ভাষায় হচ্ছে হাইলাম মিন্স ওপেনিং। আর এই ছিদ্রটাকে ওপেনিং মানে পোরটাকে বলতেছি হচ্ছে আমরা মাইক্রোপাইল। আর ফিউনিকল বলছি এই যে দণ্ডটা, ঠিক আছে, এই দণ্ডটাকে বলতেছি হচ্ছে আমরা ফিউনিকল। ক্লিয়ার? এটাই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আর হচ্ছে স্ট্রাকচারটা তোমাদের পরীক্ষার হলে রাখতে হবে, দুঃখের বিষয়, মহা দুঃখের বিষয়, পরীক্ষার হলে এটা তোমাদের রাখতে হবে। সো আচ্ছা ফিউনিকল কি কাজ করে? ফিউনিকল হচ্ছে তোমার এই টোটাল ওভিউলটাকে স্ট্যাবিলিটি দেয়, ঠিক আছে। ফিউনিকল হচ্ছে আমার টোটাল জিনিসটাকে স্ট্যাবিলিটি দেয়। হ্যাঁ আমাদের স্কিন হচ্ছে ইন্টেগুমেন্ট। আচ্ছা আকাই বলেছে আমাদের স্কিন হচ্ছে ইন্টেগুমেন্ট। যারা যারা তোমার ভালো আঁকতে পারো ওদের ক্ষেত্রে তো এগুলো খুবই কি বলে পান্তা ভাত, ঠিক আছে। ওকে আচ্ছা দেখো, এই যে আমাদের ফিউনিক সরি এই যে আমাদের যে মাইক্রোপাইল, এই মাইক্রোপাইলের কাছাকাছি কি আছে বলতো? এখানে অনেকগুলো নিউসেলাস টিস্যু আছে না? এই যে নিউসেলাস বলতেছি কিন্তু আমরা রেড করে দেখা দিচ্ছি, দেখো ভিতরে অনেকগুলো সেল কিন্তু আমরা রেড করে দেখাচ্ছি। এই দেখো টোটালটা জুড়ে যেসব টিস্যু গুলো আছে এই সবগুলো টিস্যু কি আমাদের বলতো? নিউসেলাস টিস্যু। আচ্ছা তোমরা আমাকে বলতো নিউসেলাস টিস্যু কি কাজ? এতটা জুড়ে, এতটা জায়গা জুড়ে যে এক্সিস্ট করতেছে, নিউসেলাস টিস্যু কি কাজ? আচ্ছা আব্দুর রহমান বলছো রিজিডিটি। না ভাইয়া, রিজিডিটি না, এটা হচ্ছে তোমার এই এমব্রায়ো সেকে যে আমাদের এমব্রায়ো তৈরি হবে, এই এমব্রায়োকে কি নিউট্রিশন দিতে হবে না? একটা বেবি যখন আসে, বেবিটাকে আমার নিউট্রিশন দিতে হবে না, যাতে কি সে পৃথিবীতে আসার মতো উপযুক্ত হয়ে যায়। প্রোটেকশন, প্রোটেকশন নট প্রোটেকশন, নট প্রোটেকশন। আচ্ছা এটার কাজ হচ্ছে তোমাকে নিউট্রিশন দেওয়া, ভেতরের এমব্রায়োটাকে যাতে সাফিসিয়েন্ট নিউট্রিশন দিতে পারে, এজন্য বাইরের দিকে হচ্ছে কি তোমার নিউসেলাস টিস্যু থাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হোস্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, ওকে সাপোর্ট দেয়, বেঁচে থাকার জন্য ওকে সাপোর্ট দেয় নিউসেলাস টিস্যু। ওকে, সো দেখা গেছে এই মাইক্রোপাইলের কাছাকাছি যেসব নিউসেলাস টিস্যু গুলো থাকে, দেখো এই সাইডে কিন্তু ওপেনিং এর দিকে কিন্তু খুবই কম পরিমাণ নিউসেলাস টিস্যু আছে, যাতে কি এখান দিয়ে তোমার পোলেন এসে ইজিলি এটাকে কি কি বলে রাপচার করে ঢুকতে পারে, এটাকে ভেদ করে যাতে সহজে ঢুকতে পারে, এই জন্য কি এখানে অল্প পরিমাণ নিউসেলাস টিস্যু, বাট উপরের দিকে দেখো প্রচুর পরিমাণ নিউসেলাস টিস্যু। দেখো আল্লাহর কি সৃষ্টি, যদি এখানে অনেকগুলো নিউসেলাস টিস্যু থাকতো এখানে কিন্তু কি বলে। আচ্ছা পরের ফিগার একটু দেখাই, এই যে দেখো এখানে দেখো নিউসেলাস টিস্যু কিন্তু খুবই অল্প, আর এখানে কিন্তু প্রচুর, ঠিক আছে, ঘন নিউসেলাস টিস্যু। এখানে যদি প্রচুর পরিমাণ নিউসেলাস টিস্যু থাকতো এখানে কিন্তু এই পোলেন গুলোর আসাটা কিন্তু খুবই দুষ্কর হয়ে যেত, খুবই হার্ড হয়ে যেত, ঠিক না বলো? ওকে, সো আবার আগের ফিগারে চলে যায়, এটা হচ্ছে তোমার ওভিউলার স্ট্রাকচার। দেন দেখো এখানে যে নিউসেলাস টিস্যুর কাছাকাছি যে একটা সেল সবচেয়ে বড়, এই যে বলতেছি আমাদের আলোচনার মধ্যমণি, এগ বা ওভাম, ঠিক আছে। তো একটা সেল খুব আসলে বড় হয়, এই বড় সেলটাকে বলতেছি আমরা কি এগ বা ওভাম। পোলেন ঢুকে কিভাবে, আকার বছর পোলেন ঢুকে কিভাবে এটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা চলো দেখি একটু আগের ফিগারে চলে যাই আবার। সো এটা হচ্ছে আমাদের উল্টানো ফিগারটা, এই পরের ফিগারটা একটু দেখো আবার। এই ফিগারটাকে আমি উল্টে দিছি, উল্টে আমরা বোঝার সুবিধার্থে ঠিক আমরা এই শেপে নিয়ে আসছি। লাইক আমাদের ফিগারটা এরকম ছিল, আমরা ফিগারটাকে এরকম করে নিছি। ক্লিয়ার? যাতে আমরা ইজিলি এটা বুঝতে পারি, এজন্য এটাকে কি আমরা একটু উপর দিয়ে নিয়ে আসছি। একটা মেগাস্পোর মাদার সেল ছিল, ঠিক আছে, একটা সেল ছিল, এই সেলটা হচ্ছে তোমার মিওসিস ডিভিশনের মাধ্যমে চারটা সেলে কনভার্ট হয়েছে, চারটা ডটার সেল। অ্যাকচুয়ালি এখানে যে 4 মেগাস্পোর, এটা অ্যাকচুয়ালি চারটা ডটার সেল, চারটা ডটার সেল, 4 ডটার সেল। একটা মেগাস্পোর মাদার সেল মিওটিক ডিভিশনের মাধ্যমে চারটা ডটার সেলে কনভার্ট হয়েছে। দেখো এখন এই যে চারটা ডটার সেলে কনভার্ট হয়েছে, এই যে নিউট্রিশনটা আসছে কোথা থেকে বলতো? নিউট্রিশনটা আসছে কোথা থেকে? নিউট্রিশনটা আসছে কি নিউসেলাস টিস্যু থেকে। তোমরা কি বুঝতে পারছো না? ওকে গুড, বলে ফেলেছে, সার্থক বলে ফেলেছে নিউসেলাস টিস্যু থেকে। গুড। দেখো নিউসেলাস টিস্যু থেকে যে নিউট্রিশনটা পাবে, নিউট্রিশন পেয়ে কি করবে? মিওটিক ডিভিশনের মাধ্যমে চারটা ডটার সেলে কনভার্ট হয়ে যাবে। চারটা ডটার সেল থেকে দেখা যায় যে একটা ডটার সেল বাদে বাকি তিনটা ডটার সেল নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? এখন দেখা গেছে যে উপরের দিকে যে তোমার তিনটা ডটার সেল থাকে, এই তিনটা ডটার সেল বেসিক্যালি নষ্ট হয়ে যায়।
আচ্ছা সাইদা বলছো মাইটোসিস আর মিওসিস শর্টকাটে বোঝাবেন। আচ্ছা মাইটোসিস ডিভিশনটা কোথায় ঘটে বলতো? মাইটোসিস সেল ডিভিশনটা সোমাটিক সেলে ঘটে না, পড়ে আসছি আমরা। মিওসিস সেল ডিভিশন কোথায় হয়? রিপ্রোডাক্টিভ মাদার সেলে হয়। মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কি হয় বলো? দুইটা ডটার সেল প্রডিউস হয়, এন্ড মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে চারটা ডটার সেল প্রডিউস হয়। আচ্ছা রাফিয়া কি বুঝতে পেরেছো? মনে পড়ছে কি? হ্যাঁ আপু, এখানে মিওসিস সেল ডিভিশন হয় মাহি, এখানে হচ্ছে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে চারটা ডটার সেল। কেন আমরা পড়ে আসছি না, এই যে বললাম একটা ডটার সেল থেকে যখন চারটা ডটার সেল প্রডিউস হয়, এটা কি আলটিমেটলি মিওসিস ডিভিশন ছিল না? মিওসিস ডিভিশন ছিল বলতো? মিওসিস ডিভিশনের মাধ্যমে চারটা ডটার সেল প্রডিউস হয়। এখন এতই দুর্ভাগ্য যে তোমার তিনটা ডটার সেলই মারা যায়, বাদ বাকি যে একটা ডটার সেল থাকে, এই একটা ডটার সেল কি রাজত্ব করতে থাকে এখানে। তিনটা ডটার সেল কেন নষ্ট হয়ে যায়? তিনটা ডটার সেল নষ্ট হয়ে যাচ্ছে কি, মানে এক বলে না একটা প্রবাদ শুনছো না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঠিক আছে। এই তিন মহিলা যখন একত্রিত হয়েছে তখন চুলাচুলি লেগে গেছে, ঠিক আছে। ওরা কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না। এই তিনটার মধ্যে দেখা গেছে যেটা একটু বেশি কম্পারেটিভলি স্ট্রং, যে সে কি কাজ করছে, সার্ভাইভ করে গেছে, বাকি তিনটা কি মারামারি করে শেষ হয়ে গেছে। নিউট্রিশন পায় হচ্ছে নিউসেলাস টিস্যু থেকে। নিউট্রিশন পাবে হচ্ছে নিউসেলাস টিস্যু থেকে। সো দেখা গেছে তোমার মাইক্রোপাইলের কাছাকাছি যে কোষটা থাকে, আর একটু তোমাদের পেছনে ফিগারে দেখাই, এই যে তোমার মাইক্রোপাইলের কাছাকাছি যে সেলটা থাকে আর ইমিডিয়েট উপরের দিকে যে সেলগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। লাইক আমি চিন্তা করি যে এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে এবং এখানে একটা সেল আছে, টোটাল, ঠিক আছে, লংগিটিউডালি আমাদের চারটা সেল আছে। চারটা সেলের মধ্যে এই মাইক্রোপাইল বা এই ছিদ্রের কাছাকাছি যে সেলটা থাকবে এটাই শুধুমাত্র সার্ভাইভ করবে এবং বাকি সেলগুলো কি ডিসইন্টিগ্রেট করবে বা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, ডালিম বলছে ঘরে তিন বউয়ের মারামারি জিতে গেল বড় বউ, ব্যাপারটা ছিল এরকমই অনেকটা, ঠিক আছে। যে একটু কম্পারেটিভলি বেশি স্ট্রং, যে একটু বেশি শক্তিশালী, সেই কি করবে, সার্ভাইভ করে যাবে এবং বাদ বাকি এগুলো নষ্ট হয়ে যাবে। দেখো এই যে নষ্ট হওয়া সেলগুলোকে আমরা দেখাইছি এখানে, যে থ্রি ডিজেনারেটিং মেগাস্পোর, ঠিক আছে। এই তিনটা হচ্ছে কি আস্তে আস্তে ডিজেনারেট করবে, ডিজেনারেট করে দেখো পরবর্তী স্টেজে সেরকম একটা অবস্থা তৈরি হবে এবং ভেতরে যে সেলটা থাকবে এটা কি করবে, পরবর্তীতে রাজত্ব করতে থাকবে। ওকে, এখন রাজার কি অবস্থা দেখি তো, চলো দেখো। এই যে রাজত্ব করতে থাকলো, ও একা একা কি করলো, এই নিউসেলাস টিস্যু থেকে সমস্ত ধরনের নিউট্রিশন ও একাই কি করতে থাকলো, গিলতে থাকলো। ভালো কথা, গিলে কি কাজ করলো, এটার মধ্যে যে তোমার নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কি ডিভিশন হলো, ডিভিশন হয়ে দুইটা সেল তৈরি করলো। আচ্ছা একটা থেকে যখন দুইটা সেল তৈরি করে, এই ডিভিশনকে আমরা কি বলি? নুজহাত, নষ্ট সেলগুলো কি হয়, নষ্ট সেলগুলো পরবর্তীতে শেষ হয়ে যায়, ডিজেনারেট করে যায়, মানে নিঃশেষ হয়ে যায়, এগুলো আর পরে থাকে না, ঠিক আছে। সো দেখো এই তো অলরেডি অনেকে বলে ফেলছে চ্যাটে, গুড, ভেরি গুড। সো এই একটা সেল পরবর্তীতে ডিভিশনের মাধ্যমে দুইটা সেলে কনভার্ট হয়, দেখো, ঠিক আছে। একটা সেল পরবর্তীতে দুইটা সেলে কনভার্ট হয়। এটা যেহেতু পর্যাপ্ত পরিমাণ নারিশমেন্ট পাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাচ্ছে, ও কি কি কাজ করবে, সেল ডিভিশন করবে না বলতো? তুমি ভালো খাবার দাবার পাচ্ছ, অবশ্যই তুমি বড় হবা, ঠিক আছে, বংশ বিস্তার করবা। সো এখানে ঠিক দেখা যাচ্ছে যে এই সেলটা পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাচ্ছে, অনেক বেশি নারিশড হয়ে গেছে। ও কি কাজ করবে এখন, সেল ডিভিশন করে ফেলবে। ওকে, সো সেল ডিভিশন করলে আলটিমেটলি দেখা যায় কি একটা সেল কি দুইটা সেলে কনভার্ট হয়েছে। এখন এই যে আগের মতো কথাবার্তা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখানেও যখন দুইটা তৈরি হয়েছে তখন ওদের মাঝখানে আবারও কনফ্লিক্ট, ঠিক আছে, আবারও ঝগড়াঝাটি, আবারও মারামারি লেগে গেছে। কি নিয়ে মারামারি, যে ওরা আসলে একসাথে থাকতে চাচ্ছে না, একসাথে থাকতে পারতেছে না। ভালো কথা, একসাথে না থাকলে দুজন দুই পোলে থাকো, একজন কি নর্থ পোলে, একজন আছে আমার নর্থ পোলে, একজন আছে আমার কি সাউথ পোলে, ঠিক আছে। দুইজন মুখ দেখা দেখি দ্বন্দ্ব, দুইজন দুই সাইডে চলে গেছে। ওকে, যেহেতু এখানে কি পর্যাপ্ত সাফিসিয়েন্ট নিউট্রিশন পাচ্ছে, এখানে এসে তারা আবারও সেল ডিভিশন করবে, বুঝতে পেরেছো? এখানে তারা আবারও সেল ডিভিশন করবে, আবারও মাইটোসিস ডিভিশন হবে। এই সেলটা দেখো, মাইটোসিস ডিভিশনের মধ্যে কয়টা সেল তৈরি হয় বলো? আচ্ছা জন্মের পূর্বে যুদ্ধ, হ্যাঁ দেখো জন্ম হওয়ার আগে থেকে যুদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে উপরের যে সেলটা, এটা কিন্তু ডিভিশন হয়ে কি দুইটা সেল তৈরি করবে এবং নিচের সেলটাও ডিভাইড হয়ে কি আরো দুইটা সেল তৈরি করবে। এবং এই পর্যন্তই তারা থেমে থাকবে না, এই দুইটা সেল ডিভাইড হয়ে আবারও দুইটা দুইটা করে চারটা সেল তৈরি করবে। এটা থেকে আসবে দুইটা এবং এই সেলটা থেকে আসবে আরো দুইটা, তারপর দেখো এটা থেকে আসবে দুইটা এবং এটা থেকে আসবে দুইটা। সো ছিল আমার একটা সেল তৈরি হয়ে গেছে, এখন টোটাল দেখো আটটা সেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। বংশ বিস্তার করে কই চলে গেছে দেখো। ওকে, তো এই ডিভাইড হতে আছে, মানে দেখো ডিভাইড হওয়া কিন্তু এখন কন্টিনিউ। এখন আটটা সেল তৈরি হওয়ার পরে এদের ডিভিশন আলটিমেটলি স্টপ হবে, যে ভাই থাম, আর ডিভিশন হওয়া লাগবে না, এখন একটা কি সমঝোতায় আসি আমরা। সমঝোতাটা কি দেখো, এই যে উপরে চারটা সেল আছে এবং নিচে যে চারটা সেল,
উপর থেকে একটা আসবে, আচ্ছা আমি একটু পেনটা চেঞ্জ করে তোমাদের দেখাই। ওকে, সো উপর থেকে একটা সেল মাঝে আসবে, নিচ থেকে একটা সেল মাঝ বরাবর আসবে। দেখো এখানে উপর থেকে যদি একটা আসে তাহলে উপরে আমাদের 3টা সেল থাকলো, নিচে 4টা সেল থেকে যদি আমাদের একটা চলে আসে নিচে আলটিমেটলি 3টা হয়ে গেল। সো এই দুইটা সেল মাঝখানে এসে কি একটা সমঝোতা সৃষ্টি করবে, কারণ কি ওইখানে অনেক বেশি গেজে হয়ে গেছে, অনেক কি খুব বেশি কন্টেন্স হয়ে গেছে, জায়গাটাকে অনেক বেশি ঘিঞ্জি হয়ে গেছে। সো ওরা কি কাজ করবে, দুইজন শান্তিপ্রিয় মানুষ দুই পর থেকে চলে এসে কি মাঝখানে এসে তারা আলাদা হয়ে কি ঘর সংসার শুরু করবে। সানবি বলছে সেলের ভিতরে হোয়াইট কালার গুলো কি, তুমি বলো তো সেলের ভিতরে কি থাকে, সেলের আশেপাশে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে, আদার যে সব সাবস্টেন্স গুলো থাকে এগুলাই। ঠিক আছে, সাদা সাদা খুব তেমন কিছু একটা না, নতুন কোনো সেল বা এরকম কিছু না। মেগাস্পোর, আব্দুর রহমান, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেগাস্পোর? কি মনে হয় তোমার, এই যে মেগাস্পোর মানে অ্যাকচুয়ালি হচ্ছে ফিমেল স্পোর। দেখো এই যে জিস্ট কথাটা আমরা এখানে বলছি যে ফিমেল গ্যামেট প্রোডাকশন, এটাই হচ্ছে তোমার জিস্ট কথা। মেগাস্পোর মানে হচ্ছে ফিমেল গ্যামেট আর মাইক্রোস্পোর মানে হচ্ছে মেল গ্যামেট। ক্লিয়ার? আচ্ছা জাহিদ, 3টা ডিজেনারেটিং মেগাস্পোর থেকে একটা হলো। আচ্ছা আপু, 3টা ডিজেনারেটিং মেগাস্পোর এগুলো শেষ হয়ে যাবে, এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলোর আর কোনো এক্সিস্টেন্স তুমি পাবা না। 4টা ছিল, 4টা থেকে 3টা নষ্ট হয়ে যাবে, রেস্ট যে একটা, ওই একটাই পরবর্তীতে কি বারবার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বারবার ডিভিশনের মাধ্যমে তোমার কি করে প্রসেসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, ওই 3টা তো নষ্টই হয়ে যাবে, এই 3টার আর কোনো এক্সিস্টেন্স পাওয়া যাবে না। ঠিক আছে, এটা প্রাকৃতিক নিয়মে, এটা হচ্ছে ন্যাচারালি নষ্ট হয়ে যাবে। এমন না যে আপু অন্য কোনো প্রসেস, এটা এরকম নয়, এটা ন্যাচারালি নষ্ট হয়ে যাবে। আচ্ছা ডিম্বাণু মানে ওভামটা বা একটা কিন্তু খুবই পাওয়ারফুল। ওকে, আচ্ছা সো দেখো এখানে 4টা থেকে একটা আসছে মাঝ বরাবর, এখানেও কি 4টা থেকে একটা আসছে মাঝ বরাবর। সো মাঝ বরাবর এসে এরা ফর্ম করবে সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা ডার্লিং হচ্ছে বাই এনি চান্স যদি দুইটা নষ্ট হয় দুইটা বাঁচে, ভাই এরকম হওয়ার কোনো চান্স নাই। যে বললাম যে ন্যাচারালি একটা প্রসেস, এমন না যে বাইরে থেকে আমি কন্ট্রোল করতেছি যে আমি 4টাকেই বাঁচাই দিলাম, ভাই তোরা মারামারি করিস না আমি 4টাকেই বাঁচাই দিলাম। ঠিক আছে, সো এরকম কোনো ব্যাপারই আসলে হয় না। ওকে, আচ্ছা সো এখানে দেখাচ্ছি যে দুই পোল থেকে দুইটা নিউক্লিয়াস মিড বরাবর আসে, মিড বরাবর আসে কি হয় তোমার ফিউজড হয়ে এখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করে। ক্লিয়ার? এখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করে এবং এই যে নিচের দিকে মাইক্রোপাইলের দিকে যে আমাদের 3টা সেল ছিল, মাইক্রোপাইলের বরাবর যে আমাদের 3টা সেল ছিল, 3টা সেলের মাঝখানে যে একদম মিড বরাবর যে সেলটা, এটা কি আকৃতিতে অনেক বেশি বড় হয়। দেখো ও যে মহারানী, ওকে দেখে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর কি অ্যাপিয়ারেন্স সবার চেয়ে বড়, অ্যাপিয়ারেন্স সবার চেয়ে বিগ সাইজের। সো এই মাইক্রোপাইলের দিকের যে 3টা সেল এগুলো কি আকারে বড় হয়, একটা সেল সবচেয়ে বড় হয় আকারে। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি এগ বা ওভাম। ক্লিয়ার? সবচেয়ে বড় সেলটাকে বলতেছি আমরা এগ বা ওভাম, এবং এগের পাশে যে সেল দুইটা দেখো এইগুলোকে বলতেছি আমরা সিনার্জিক সেল। মানে সহজ কথা, এগ বা ওভামকে যদি আমরা সিনেমার হিরোইন চিন্তা করি, হিরোইনের আশেপাশে কারা থাকে, অনেক চালাকালা থাকে না, অ্যাসিস্ট্যান্ট সহকারী হিরোইনরা থাকে না। আচ্ছা সাগনি বলছে এত প্রসেস কিন্তু আমরা কিছু ঠিক পাই না। আসলে এগুলো তো আমাদের চোখের অগোচরেই ঘটে যায়, এত কিছু আমরা তো দেখতেই পাই না। আচ্ছা সিনার্জিট সেল, আমরা সিনেমাতে হিরোইন দেখি না, হিরোইনের অ্যাসিস্ট্যান্ট থাকে না অনেক চালাপেলারা, এই চালাপেলা গুলো হচ্ছে তোমার সিনার্জিট সেল। এটা হচ্ছে মাঝখানে আমার মহারানী, মহারানীর আশেপাশে কি আরো দুজন চালাপেলা, এই চালাপেলা গুলোকে বলতেছি আমরা কি সিনার্জিট সেল। সহজ বাংলা কি বলি বলতো, এটাকে অ্যাসিস্ট্যান্ট। সহজ ভাষায় হচ্ছে এটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট বলবো। ক্লিয়ার? এবং এগের একদম অপোজিট পোলে যে দুইটা সেল থাকবে এগুলোকে কি বলবো আমরা, অ্যান্টিপোডাল সেল, বাকি একদম অপোজিটে যেগুলো থাকবে। আচ্ছা আমি কিছু টার্ম ইউজ করতেছি, এগুলো তোমার পরীক্ষার হলে কিন্তু ভুলেও ইউজ করো না। ঠিক আছে, একদম এগের অপোজিটে যেগুলো থাকবে এগুলোকে কি বলছি আমরা, অ্যান্টিপোডাল সেল। ক্লিয়ার? আচ্ছা কালার চেঞ্জ হচ্ছে এই কারণে যাতে কি তোমরা 3টা সেলগুলোকে আলাদা আলাদা ভাবে কি ডিস্টিং করতে পারো, ইন্ডিকেট করতে পারো, তোমরা যদি আলাদা করে বুঝতে পারো যে এইগুলো এক ধরনের সেল, এটা এক ধরনের সেল, এটা এক ধরনের সেল, এবং বাদ বাকি যে তোমার সিনার্জিট এগুলো কি ভিন্ন এক ধরনের সেল। ক্লিয়ার? একদম ইজি। আর ইজি হলেই হবে না, এই যে আমাদের 9টা ফিগার দেখো, 1 2 3 4 5 6 7 8 এবং হচ্ছে 9, এই 9টা ফিগার সিকোয়েন্সিয়ালি আঁকা শিখতে হবে এবং ফিগার গুলো খুবই সহজ। মেগাস্পোরোজেনেসিসে তোমার ফিগার আঁকবা, ফিগার এঁকে নিচে হালকা করে একটু ডেসক্রিপশন লিখে দিবা 4 এ 4। ক্লিয়ার? আচ্ছা পোল কোয়েশ্চেন আজকে সবার শেষে দিব, তোমরা কি মনে রাখতে পারতেছো এটা আমি একদম ক্লাসের শেষে জাজ করবো।
সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করার উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য কি আসলে আল্লাহ ভালো বলতে পারবে। উদ্দেশ্য আসলে কিছু না, উদ্দেশ্য হচ্ছে কি ওরা ওই জায়গায় থাকতেছে না, ওইখান থেকে একটা এখান থেকে একটা এসে দুইটার মাঝখানে এসে কি তারা ফিউজ করে ফেলতেছে। আসলে উদ্দেশ্য ওরকম কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, হ্যাঁ একদম 9টা ফিগার পুরো একদম ঝাড়া একে একে একদম মুখস্থ করে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখো এই যে মাইক্রোপাইলের নিচের দিকে এই যে 3টা সেল, এই 3টা সেলকে একসাথে আমরা এগ অ্যাপারেটাস বলি। 3টা সেলকে একত্রে আমরা কি বলি? 3টা সেলকে আমরা বলি একত্রে এগ অ্যাপারেটাস। তোমাদের কি ক্লাসটা বোরিং লাগতেছে? ফিগার বহুল পড়াশোনা, ফিগার বহুল পড়াশোনা কি খুব বোরিং লাগছে? ওকে, বোরিং লাগলে আমাকে বলো, তোমাদের কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করি। আচ্ছা দেখো, সো এই যে 3টা সেল মাইক্রোপাইলের দিকে 3টা সেলকে একত্রে আমরা কি বলছি? কালেকটিভলি এদেরকে বলতেছি আমরা এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাসের মধ্যে মাঝের সবচেয়ে বড়টাকে বলবো আমরা এগ বা ওভাম, এবং তার পাশে যে দুইটা সেল থাকবে তাদেরকে আমরা বলবো কি? সিনার্জিড সেল, যেগুলোকে আমরা কি অ্যাসিস্ট্যান্ট ধরে রাখি। ক্লিয়ার? এবং অপোজিট সাইডের 3টা সেলকে আমরা বলছি অ্যান্টিপোডাল সেল। মাঝে দুইটা ফিউজড হয়ে যাওয়া নিউক্লিয়াসকে আমরা বলছি কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। সো দ্যাটস অল অ্যাবাউট মেগাস্পোরোজেনেসিস। তার কোনো কোয়েরি থাকলে চ্যাটে আমাকে ঝটপট জানাও। আচ্ছা, প্ল্যান্ট পার্টটা বোরিং? প্ল্যান্ট তো অনেক মজা, কি বলো? ওকে গুড। তারপরে প্রসেস আমরা চলে যাই। দেখো এখানে হচ্ছে ওভিউলের একটা স্ট্রাকচার দেওয়া আছে। ওভিউলের স্ট্রাকচারটা নিয়ে খুব সম্ভবত তোমাদের বইতে তেমন কোনো কিছু বলা নাই, ফিগারটা শুধুমাত্র দেওয়া আছে। আচ্ছা উমাইয়া বলছো এই প্রসেস হতে কত টাইম লাগে? টাইম আসলে কত লাগে এটা ঠিক বলা যায় না। ধরো একটা সিড তুমি মাটিতে লাগালে গাছ বের হতে আলটিমেটলি যতদিন সময় লাগে, এটা তো আসলে স্পেসিস টু স্পেসিস ভ্যারি করে। কোনো কোনো সিড লাগালে দেখা যায় 5-6 মাস পরেও চারা গজায়, কোনো কোনো সিড লাগালে দেখো 4-5 দিন পরেও। এটা অ্যাকচুয়ালি সিডটা কতটা রাইপ বা কতদিন হয়েছে এটার বয়স, এটার উপর ডিপেন্ড করে এটা। ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু মেগাস্পোরোজেনেসিস তোমাদের কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর স্ট্রাকচার অফ ওভিউল এটা নিয়ে আর কি বলবো তোমাদের, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। ঠিক আছে, আচ্ছা তো তোমরা আমাকে একটু ঝটপট জানাও তো এখানে ক্যালাজা বলতে আমরা কি বোঝাচ্ছি? আচ্ছা, সজিত বলতেছো যে ওভিউল কি ওভারিতে প্রেজেন্ট কি না? আচ্ছা, ওভিউলটা হচ্ছে কোন জায়গাটা বলো তো? ওভিউল কোনটা ওভারি কোনটা? আচ্ছা তোমাদের এই জিনিসটা নিয়ে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। ওভারি কোনটা আর ওভিউল কোনটা? ওভিউল কোনটা ওভারি কোনটা? আচ্ছা ক্যালাজা রুট বলে ফেলছো, আদিব বলছো রুট, সার্থক রুট, ওকে গুড। আব্দুল বলছো রুট। আচ্ছা এখন আমাকে বলো তো ওভারি কোনটা ওভিউল কোনটা? ওভারি কোনটা ওভিউল কোনটা? aren't the same? No, they aren't same. They aren't same. Which one is ovule and which one is ovary? হ্যাঁ ওভারিতে ওভাম হয় যেটা এগ হয়, তাহলে কি হয় বলতো? ঝটপট ও বাবা, এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছে। ওভাম ইনসাইড ওভারি। হ্যাঁ তোমরা যেটা বলছো ওভাম হচ্ছে ওভারের ভিতরে থাকে, তাহলে ওভিউল কোনটা? ওভিউল হচ্ছে আমার এন্টায়ার জিনিসটা হচ্ছে ওভিউল, এন্ড ভেতরের স্ট্রাকচারটাকে বলতেছি হচ্ছে আমরা ওভারি। ওভারের ভেতরে থাকছে হচ্ছে আমাদের ওভাম বা এগ। ক্লিয়ার? ওভিউলস আর লোকেটেড ইনসাইড দ্য ওভারি। ওকে। আচ্ছা আব্দুর রহমান, এটা কোত্থেকে তুমি কি গুগল থেকে কপি পেস্ট করছো ভাইয়া? বিশাল বড় ডেসক্রিপশন দিছো, এক্স্যাক্টলি তুমি যেটা বলছো এটাই। ওভারি হচ্ছে তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, টোটাল রিপ্রোডাক্টিভ পার্টটাকে বলতেছি হচ্ছে আমরা ওভারি। ওভারির ভিতরে থাকতেছে ওভিউল, ওভিউলের ভিতরে থাকতেছে কি আমাদের ওভাম। সো টোটাল জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কি ওভিউল না বলে ওভারি বলি আর কি। ওভারি ওভিউল। ওকে, আচ্ছা হাইলাম নিয়ে কার কোনো কোয়েরি? হাইলাম, হাইলাম কি জিনিস বলো তো? হাইলাম কি জিনিস? চটপট অ্যান্সার দাও। হাইলাম হাইলাম। আচ্ছা গাইনোসিয়াম টোটালটা কি ওভারি? না, গাইনোসিয়াম তো ওভারির সাথে সাথে আরো অন্যান্য জিনিসপত্র থাকে। এই যে টোটাল জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি তোমার গাইনোসিয়ামের মধ্যে পার্ট থাকবে। ওপেনিং পার্ট, ওকে ওপেনিং পার্ট। হাইলাম বলে ফেলছো, নিউসেলাসও বলে ফেলছো তোমরা। নিউসেলাস কি বলো? নিউসেলাস,
ওকে, মাইক্রোপাইল আসে স্টার্টিং পয়েন্ট অফ দ্য ওভিউল। ওকে, ইন্টিগুমেন্ট কোন জায়গাটা ছিল বলতো? ইন্টিগুমেন্ট ছিল কি একদম টোটালটার বাইরের স্কিনটাকে বলতেছি আমরা কি ইন্টিগুমেন্ট ছিল। মাইক্রোপাইল ছিল কি এই যে আমাদের পোরটা, এই পোরটাকে বলছি কি আমরা মাইক্রোপাইল। আর রুটটাকে বলছি আমরা ক্যালাজা। আর এই যে ভেতরে যে ইন্টারনাল যে স্পেসটা এটাকে বলছি কি আমরা এমব্রায়ো স্যাক। আর এই যে ভেতরের স্ট্রাকচার গুলো কিভাবে আসে এগুলোর বর্ণনা কিন্তু এগুলোর ডেসক্রিপশন কিন্তু আমরা আগের স্লাইডে অলরেডি তোমাদের দিয়ে ফেলছি, যে সেকেন্ডারি নিউক্লিয়াস গুলো কিভাবে ফর্ম হচ্ছে, অ্যান্টিবডি সেল গুলো কিভাবে ফর্ম হচ্ছে, সিনার্জিড বা অ্যাসিস্ট্যান্ট সেল গুলো কিভাবে ফর্ম হচ্ছে, এগুলো কিন্তু অলরেডি আমরা তোমাদের বলে ফেলছি। সো এখন কথা হচ্ছে যে আমাদের পোলেন ফর্ম হওয়া শেষ, পোলেন ডান, তৈরি হয়ে গেছে আমাদের এগ বা ওভাম, এগও তৈরি হওয়া শেষ। এখন কি হবে? পিকচার আমি বাকি হে, কি বলো? পোলেনও তৈরি হয়ে গেছে, এগও তৈরি হয়ে গেছে, এখন কি হবে? আচ্ছা, আব্দুর রহমান বলছো হাইলাম কিডনিতে থাকে। হাইলাম নট অনলি কিডনিতে থাকে, হাইলাম হচ্ছে তোমার লাংসেও থাকে, কিডনিতেও থাকে। হাইলাম হচ্ছে তোমার ওভিউলার স্ট্রাকচার মধ্যে পাওয়া যায়। হাইলাম মিন্স অ্যাকচুয়ালি ওপেনিং, ঠিক আছে? হাইলাম বলতে অ্যাকচুয়ালি ওপেনিং বোঝায়, বাট এখানে হাইলামটা হচ্ছে দেখো এই যে ফিউনিকলটা হচ্ছে তোমার কি বলে টোটাল যে ওভিউলের সাথে যে কানেক্টেড থাকতেছে, মানে অ্যাকচুয়ালি যে জাংশনটা এটাকেই বলতেছে আমরা হাইলাম। এই হাইলামের ইমিডিয়েট পরে আলটিমেটলি কি হয় তোমার মাইক্রোপাইল ওপেনিংটা শুরু হয়। ওকে, আচ্ছা, অনেকেই বলেছে স্বার্থ বছর রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন। ওকে, ডান। এখন পোলেনো তৈরি হয়ে গেছে, আমার এগো তৈরি হয়ে গেছে, এখন কি হবে আমাদের? ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই যে পোলেন আর একটা যে ফর্ম হচ্ছে এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? কি মনে হয়? পোলেন এবং এগ যে প্রোডিউস হইলো আমাদের, এগুলো কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আব্দুর রহমান বলছে ডিপ্লয়েড। কেন ভাইয়া তুমি ডিপ্লয়েড বলছো কেন বলো তো? তোমার এই ডিপ্লয়েড বলার পেছনে লজিকটা কি বলো? ডিপ্লয়েড বলার পিছনে লজিকটা কি বলো বলো? আচ্ছা, পোলেন এবং এগ দুইটাই হচ্ছে আলটিমেটলি কি হ্যাপ্লয়েড, ঠিক আছে? দুইটাই আলটিমেটলি হ্যাপ্লয়েড, কারণ এগুলো কি আলটিমেটলি গ্যামেট। একটা হচ্ছে আমার কি মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। আচ্ছা, গ্যামেট তো অলওয়েজ হ্যাপ্লয়েড। আমরা দেখো একটু ফার্স্ট ফিগার যদি যাই, দেখো এখানে আমরা কিন্তু গ্যামেটের কথা বলছিলাম, মেল গ্যামেট। তারপরে দেখো এখানে আমরা পড়েছি সেকেন্ড ফিগারে ফিমেল গ্যামেট। গ্যামেট অলওয়েজ হ্যাপ্লয়েড এন্ড কি সিঙ্গেল সেট ক্রোমোজোম থাকবে, দ্যাটস ওয়াই এটা কি তোমার হ্যাপ্লয়েড। এখানে ডিপ্লয়েড হওয়ার কোনো চান্স নেই। এই পোলেন এন্ড এগ দ্যাট মিন্স এন প্লাস এন যখন ফার্টিলাইজড হবে আলটিমেটলি তৈরি করবে কি 2n, যেটাকে আমরা কি বলছি জাইগোট। যারা বলতেছো যে আপু পোলেন বা এগ দুইটার একটা হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড হলে কি অবস্থা হতো চিন্তা করো তো। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলিত আলটিমেটলি আমাদের কি করছে টুইন, টুইন সংখ্যক ক্রোমোজোম তৈরি করতেছে, যেটাকে আমরা কি বলি জাইগোট বলি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো জাইগোটে কয়টা সেল থাকে? জাইগোটে কয়টা সেল থাকে? জাইগোটে কয়টা সেল থাকে? একটা। আব্দু বলছো একটা, ওকে, অহনা বলছো একটা। কেউ কি বলবা দুইটা? গুড, তোমরা তো একদম ও আচ্ছা বলে দিচ্ছে, রাফিয়া অলরেডি বলে দিচ্ছে যে দুইটা সেল থাকে। কেন তুমি কেন বলছো যে রাফিয়া জাইগোটে দুইটা সেল থাকে? বলো। জাইগোটে একটা সেল থাকবে, ঠিক আছে? কারণ কি এই দুইটা ডিফারেন্ট সেল ফিউজড হয়ে আলটিমেটলি একটা সেল প্রডিউস করছে, নট দুইটা সেল। 2n মিন্স হচ্ছে এখানে দুইটা সেট ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে কি প্যারেন্ট থেকে আসে, যেখানে প্যারেন্টের কি একটা হচ্ছে তোমার কি পোলেন আর একটা হচ্ছে কি এগ। এখানে হচ্ছে ক্রোমোজোম দুই সেট থাকে, নট সেল দুইটা। বাট এই জাইগোটটা পরবর্তীতে কি ডিভাইডেড হয়ে কি এমব্রায়ো ফর্মেশন করবে। আচ্ছা, আমি একটু আজানের জন্য একটা ব্রেক দিচ্ছি তোমাদের 5 মিনিট।
ওকে, সো আমার বাসায় এখানে আসলে আজান হচ্ছিল, আজানের সাউন্ডে আসলে পড়ানো যায় না। দ্যাটস ওয়াই। তোমরা আছো এখনো? ওকে, ডান। আচ্ছা চলো। ও উই নেভার লেফট সাইকা। আমি তো আজকে আমার আজকে ইওর ওয়ার্ড মেড মাই ডে। উই নেভার লেফট। ওকে, ভেরি গুড। আচ্ছা, সাউন্ড আসতে শোনা যাচ্ছে? হ্যাঁ বলতেছি, এখন আমার পড়া শুরু করিনি। আচ্ছা শোনো, যারা 46 ক্রোমোজোমের কথা বলতেছে, আমি চ্যাটে দেখলাম এই 46 ক্রোমোজোম তো হিউম্যানের ক্ষেত্রে দেখা যায় না, বলো? 46 ক্রোমোজোম কাদের ক্ষেত্রে দেখা যায়? 46 শুধুমাত্র হিউম্যান বিং এর জন্য দেখা যায়, ঠিক আছে? 46 ক্রোমোজোমের মধ্যে 23টা আসে কি ফাদার থেকে, এন্ড রেস্ট অফ দ্য 23 আসে কি মাদার থেকে। সো এই 23 কম্বাইন করে আলটিমেটলি কয়টা হয়? 2m বা কি 46টা ক্রোমোজোম তৈরি হয়। ক্লিয়ার? যদি এখানে 46 হতো, চিন্তা করো তো, এখানে 46 হতো, যদি এখানে 46 হতো, আলটিমেটলি কি হয়, জাইগোট এসে কয়টা হয়ে যেত? 92টা হতো। তাহলে কিরকম হতো? খুবই বিচ্ছুরি আকৃতির একটা কি হতো, এনিম্যাল বা যে কোনো একটা জীব তৈরি হতো। মানে একদম কি বলে বিকৃতির লাস্ট পর্যায়ে চলে যেত এটা আর কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে অলওয়েজ গ্যামেট গুলো কি সবসময় তোমার কি হ্যাপ্লয়েড হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা এন ছিল, এখানে এন ছিল। ওকে, সো আজ মনে হয় এই ফিগারটা তোমাদের ক্লিয়ার। তারপরের স্লাইড একটু আমরা যাই। দেখো এখানে ফার্টিলাইজেশন প্রসেসটা দেখানো হয়েছে, যে আসলে ফার্টিলাইজেশনটা কিভাবে হয়। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, তাই না বলো? আর হচ্ছে এই পোলেন যে কিভাবে ফরমেশন হয় সেটাও আমরা পড়ে আসছি। আচ্ছা, তো এখন আমাদের প্রিভিয়াস ক্লাসের বেসিকটা কিছু কাজে লাগবে। তোমরা সেলফ পলিনেশন, ক্রস পলিনেশনের কথা অলরেডি তোমরা আমাকে বলে ফেলছো। হোক সেটা সেলফ পলিনেশন, হোক সেটা ক্রস পলিনেশন, আলটিমেটলি কি হয় বলতো? এই যে আমাদের এগ বা ওভাম, এটা সবসময় স্ট্যাটিক থাকবে। মানে হচ্ছে কি বলে, আমরা যে অলওয়েজ লেডিস ফার্স্ট বলে, এখানে আসলে লেডিস ফার্স্ট ব্যাপারটা ঘটে না। এখানে হচ্ছে কি, যে আমাদের মহারানী সে খুবই কি ডিমান্ডিং ব্যাপার স্যাপার, ঠিক আছে? তার কাছে আসতে হবে। এই যে মেল গ্যামেটাকে তাকে আসতে হবে। আচ্ছা, তো আমাদের বাঙালি কালচার কি হয় বলতো? মেয়েকে দেখতে ছেলেরা যায় না, পাত্রপক্ষ কি হয় বলতো? পাত্রপক্ষ দেখতে যায় না, নাকি মেয়েরা দেখতে যায়? হ্যাঁ জাহিল, প্যারেন্টের থেকে হচ্ছে অফস্প্রিং এ যদি যায়, ক্রোমোজোম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্পেসিস অবশ্যই চেঞ্জ হবে। ক্লিয়ার? সো আমাদের বাঙালি কালচার কি হয় বলতো? বিয়ের সময় কি হয়, পাত্রপক্ষ দেখতে যায় না, কনে পক্ষকে দেখতে যায়। ক্লিয়ার? সো এখানে হচ্ছে কনে পক্ষটা খুবই স্ট্যাটিক থাকবে এবং মোটিলিটি থাকবে হচ্ছে পাত্রপক্ষের। দ্যাট মিনস এখানে মেল গ্যামেটটা হচ্ছে কি এসে কি দেখে যাবে কাকে? ফিমেল গ্যামেট, যেটাকে আমরা কি বলছি, ওভাম বলতেছি, ঠিক আছে? সো এখন দেখো কিভাবে আসতেছে এই প্রসেসটা আমি বলবো। যখন পলিনেশন হয়, এই যে তোমার পোলেনটা আসছে, সেলফ পলিনেশন হলে তো একই প্ল্যান্টের মধ্যে ঘটবে, আর ক্রস পলিনেশন হলে কি দুইটা ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে হচ্ছে। সো একটা ক্যারিয়ার যখন এসে তোমার এই পোলেনটাকে এই যে তোমার স্টিগমার উপর ফেলে দিয়ে যায়, স্টিগমা কোন পোর্শনটা বলো তো? এই টোটাল জিনিসটাকে কি বলছি আমরা? স্টিগমা বলতেছি। এই যে লম্বা লাঠির মতো যে এই পোর্শনটুকু, এই পোর্শনটাকে কি বলছি আমরা? স্টিগমা বলছি। সো একটা ক্যারিয়ার যখন এসে আমাদের এই পোলেনটাকে স্টিগমার উপর ফেলে দিয়ে যায়, আসলে আসলে একটা পোলেন ফেলে না। যদি সেলফ পলিনেশন হয় তাহলে তো আসলে একাধিক পোলেন থাকে, তাই না বলতো? ক্রস পলিনেশনের ক্ষেত্রে দেখা যায় যে পোলেন সংখ্যা কম থাকে, বাট সেলফ পলিনেশনের ক্ষেত্রে তো পোলেন তো অ্যাবান্ডেন্ট থাকে, তাই না? সেলফ পলিনেশনের ক্ষেত্রে পোলেন তো প্রচুর পরিমাণে থাকে, অ্যাবান্ডেন্ট পোলেন থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি এখানে অনেকগুলো মাল্টিপল পোলেন থাকে। সো এই যে পোলেন ফরমেশন হওয়ার প্রক্রিয়াটা আমরা কি বলছিলাম বলতো? পোলেনের ইনসাইডে কি একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে দুইটা নিউক্লিয়াস হয়। দেখো একটা বড় নিউক্লিয়াস ছিল, একটা কি ছোট নিউক্লিয়াস ছিল। বড়টাকে আমরা কি বলছিলাম বলতো? মনে আছে কারো? বড়টাকে আমরা কি বলছিলাম? টিউব নিউক্লিয়াস। ইয়া তারিখ বলতেছো মেয়ে পক্ষ কেন যায় না দেখতে? আসলে মেয়ে পক্ষের অনেক ডিমান্ড, বুঝছো? মেয়ে পক্ষের অনেক ডিমান্ড। আচ্ছা, ডার্লিং বলছে মেয়েকে দেখতে অনেক সময় ছেলে বাদে সবাই চলে যায়। আচ্ছা যাই হোক, ছেলে বাদ দিয়ে গেলে হচ্ছে তোমার এই কি বল পাত্রপক্ষ থেকে তো যাচ্ছে। ক্লিয়ার? সো দেখো, আচ্ছা, ফ্লাওয়ার্স ফলো বেঙ্গলি কালচার। সো দেখো এখানে কি ঘটনা ঘটে। এখানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে পোলেন থাকে। পোলেন আলটিমেটলি কি হয়, যে আমরা কিন্তু স্ট্রাকচারে দেখে আসছিলাম যে আসলে কি একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে কি হয়, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। একটা কি ছিল, বড় নিউক্লিয়াস ছিল, একটা ছিল আমাদের ছোট নিউক্লিয়াস। বড়টাকে কি বলছিলাম আমরা বলতো? বড়টাকে আমরা বলছিলাম কি টিউব নিউক্লিয়াস, এন্ড ছোটটাকে বলছিলাম আমরা কি জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ কেন বলছিলাম? জেনারেটিভ বলছিলাম এই কারণে যাতে এটা কি দুইটা মেল গ্যামেট জেনারেট করতে পারে। ক্লিয়ার?
আর বড় নিউক্লিয়াসটা কি কাজ করে বলতো? টিউব তৈরি করে। এই যে দেখো এখানে অনেকগুলো টিউব দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখন একটা গিয়ে কি করেছে দেখো, এখানে অলরেডি কি পারফোরেট করে ফেলছে এটাকে, দেখো ওভিউলটাকে অলরেডি পারফোরেট করে ফেলছে একটা টিউব দিয়ে। অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল পোলেন থাকে, তুলনামূলকভাবে কম্পারেটিভলি যেই পোলেনটার এনার্জি বেশি, ভিগর বেশি, স্ট্রেংথ বেশি, সেটাই কি আগে গিয়ে কি করবে, পারফোরেট করে ফেলবে। আচ্ছা, তোমরা মনে হয় জানো যে আসলে স্পার্ম বা তোমার মেল গ্যামেট আসলে একাধিক থাকে। তো যেটার এনার্জি বেশি বা যেটার স্পিড বেশি, মোটিলিটি বেশি, যেটা চলাচল করার কি এনার্জি বেশি, সেটা কি করে আগে গিয়ে ওই ফার্টিলাইজটা করে ফেলে, ঠিক আছে। এগ বা ওভামকে ফার্টিলাইজ করে কোনটা, যেটার স্পিড বেশি বা এনার্জি বেশি। সো দেখা গেছে এখানে মাল্টিপল পোলের মধ্যে একটা পোলের স্পিড বেশি, ঠিক আছে, সে আগে আগে গিয়ে কি করবে, এই ওভামটাকে ফার্টিলাইজ করে ফেলবে। এখন অনেকে জিজ্ঞেস করে আপু বাদ বাকি পোলেনগুলো কি হবে? ওরা যখন এসে দেখবে যে আমাদের একমাত্র ওভাম যে মহারানী সে অলরেডি ফার্টিলাইজড হয়ে গেছে, তারা কি কাজ করবে বলতো? ডিসইন্টিগ্রেট করবে বা ডিজেনারেট করবে, তারা শেষ হয়ে যাওয়া ছাড়া তো আর কোনো কাজ থাকছে না তাদের জন্য। লাইফ ইজ এ রেস, ইয়েস, লাইফ ইজ এ রেস, ঠিক আছে, সব জায়গায় হচ্ছে রেস। ক্লিয়ার? সো দেখো এখানে কি হচ্ছে, এই যে আমাদের টিউবটা আস্তে আস্তে এলংগেটেড হচ্ছে, সবগুলো টিউব আস্তে আস্তে এলংগেটেড হবে, এলংগেটেড হতে 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 দেখা যাচ্ছে একদম এলংগেটেড হয়ে একদম এই মাইক্রোপাইল পর্যন্ত চলে গেছে আমাদের। মাইক্রোপাইল তো কোন জায়গাটা ছিল বুঝতেই পারছো, মাইক্রোপাইলটা কি বলছি আমরা, একদম এই যে পোর পর্যন্ত কিন্তু আলটিমেটলি চলে গেছে। সো পোরে গিয়ে আলটিমেটলি কি দেখছে দেখো, এই যে এলংগেটেড টিউব দেখতেছে যে কি ওর আশেপাশে আসলে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা বসে আছে। এখন সে কি কাজ করবে, সে সোজা কি কাজ করবে বলো তো, ওভামের কাছে চলে যাবে। এখন ওভামের আশেপাশে কি দুইজন কি, ওভামের আশেপাশের সেলগুলোকে কি বলছিলাম আমরা বলতো, চ্যাটা জানো তো কি ব্যাপার, চ্যাটার রেসপন্স কমে গেছে কেন? সিনার্জিড, আব্দুল বলে ফেলছে সিনার্জিড, ওকে গুড। ওভামের পাশের সেলগুলোকে আমরা বলছিলাম কি বলতো, সিনার্জিড সেল বা সিনার্জিড নিউক্লিয়াস বলছিলাম। তো মাঝখানে যে হিরোইন আছে, হিরোইনকে রেখে তো আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে টানাটানি করবো না, তাই না বলতো? হিরোইন রেখে কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে টানাটানি করবো? আগে পাইলে কি কাজ করবো, আমরা হিরোইনকে নিয়ে যাব। তো দেখো এখানে কিন্তু মেল গেমের দুইটা মেল গেমেট ছিল। এখন রেসের মধ্যে যে আগায় থাকবে, যেই মেল গেমেটটা কম্পারেটিভলি আগে থাকবে, সে আগে আগে গিয়ে কি কাজ করবে, হিরোইনকে গিয়ে ফার্টিলাইজ করে দিবে। মানে হচ্ছে একটা মেল গ্যামেট সে কি কাজ করবে বলতো, একটা ওভামের সাথে গিয়ে কি কাজ করবে, ফার্টিলাইজ করে ফেলবে। ক্লিয়ার? ফার্টিলাইজ করলে কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে না? এই বাচ্চারা জানাও তো, তাড়াতাড়ি জানো। এখনো তোমরা সিনার্জিতে বসে আছো? শিশুচিত ব্রেক তো আমরা দিয়ে ফেলছি ভাইয়া, আবার দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। জাইগোট তৈরি করবে। আচ্ছা, তো এখন তো মেল গেমের দুইটা ছিল, আরেকটা মেল গেমের কি অবস্থা হবে? ওকে হাল ছেড়ে দেবে? হাল ছেড়ে দিবে নাকি বলতো? ওকে হাল ছেড়ে দিবে। একজন তো হিরোইন নিয়ে পালাইছে, এখন কি কাজ করবে? এখন বলো না যে আপু এখন যে সিনার্জির যারা আছে সিনার্জিদের নিয়েও ফার্টিলাইজড হয়ে যাবে। ফার্টিলাইজেশন যা হওয়ার হয়ে গেছে। ওভামের সাথে যদি মেল গেমেট কম্বাইন্ড হয়, সেই প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা ফার্টিলাইজেশন, আদারওয়াইজ এটাকে আমরা ফার্টিলাইজেশন বলবো না, ঠিক আছে। সো এই যে রেস্ট অফ দা তোমার মেল গেমেট আছে, এই মেল গেমেট এসে সেকেন্ডারি নিউক্লিয়াসটার সাথে ফিউজড হবে। এই যে তোমার আকাশী কালার যেটা দেওয়া আছে দেখো, ব্লু কালার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল না? এই যে বাকি যে তোমার মেল গেমেটটা যেটা পিছনে পড়ে গেছিল, সে এসে কি করবে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজড হবে। ওকে, সো এখানে আমরা লিখে দিই অ্যানাদার মেল গেমেট। এই মেল গেমেট গুলো কিন্তু আলটিমেটলি পোলেন, তাই না? মেল গেমেট প্লাস হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। কি কাজ করবে, কি ফর্মেশন করবে বলো তো? আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন আছে, মেল গেমেটে কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, ক্লিয়ার। সেকেন্ডারি নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম থাকে, তোমাদের একটু বেসিকটা আমি যাচাই করি। ও আচ্ছা, ডার্লিং বলছি হিরোইনের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট না, ভাই হিরোইনের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুন্দর পসিবল না এখানে, ঠিক আছে। ওকে, আদি বলে ফেলছো এন, মাহি বলছো এন, কেন তোমরা এন বলতেছো, হ্যাপ্লয়েড বলতেছো? দেখো তো সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস কয়টা, এখানে একটা এন, এখানে একটা এন, দুইজন মিলে কি 2n হয় না? দুইজন মিলে কি 2n হয় না বলো? একটা হচ্ছে মেল গেমেট যেটা থাকে এন সংখ্যক ক্রোমোজোম, আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা থেকে 2n ক্রোমোজোম থাকে। সো আলটিমেটলি কয়টা হচ্ছে এখানে, ট্রাইসেন হচ্ছে। আচ্ছা, অহনা বলছো বাকি মেল গেমেটটা কেন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে? আচ্ছা, আমি বলি তো তোমাদের, এই যে তোমার কি বলে পোলেন টিউবটা যখন এটাকে পারফোরেট করে ঢুকলো, মাইক্রোপাইলটাকে দিয়ে পারফোরেট করে যখন ঢুকলো, এই পোলেন টিউবটা ঢোকার সাথে সাথে কি হয় জানো, পোলেন টিউব থেকে দুইটা এনজাইম আসে। একটু তোমাদের বাড়তি ইনফরমেশন দিই, পোলেন টিউব থেকে দুইটা এনজাইম আসে, একটা হচ্ছে আমাদের সেলুলেজ, একটা হচ্ছে
হচ্ছে আমাদের পেকটিনেজ, দুইটা এনজাইম আসে। আচ্ছা, দুইটা এনজাইম কেন আসে? এটা একটু বইয়ের বাইরে কথাবার্তা। দুইটা এনজাইম আসে যাতে কি আমার এই যে আমার ওভিউলটার বাইরের লেয়ারটাকে যাতে আমি কি মেল্ট করতে পারি, মানে গলানোর কাজে ব্যবহার করে। কেউ যদি এসে এখানে সহজে ঢুকতে চায়, আমি কি ঢুকতে দেবো বলতো? সহজে চাইলে কি এটাকে ছিদ্র করে ঢুকে যেতে পারবে, ভেদ করে ঢুকে যেতে পারবে? পারবে না। তার জন্য কি দুইটা এনজাইম লাগে। এনজাইমের কাজ হচ্ছে কি এই ওভিউলটাকে গলিয়ে দেওয়া, ঠিক আছে? সো ওভিউলটাকে যখন গলাবে, গলানোর পরে কি হবে, এই পোলেন টিউবটা ইজিলি এটা ভিতরে ঢুকতে পারবে। ঢুকতে গিয়ে কি করবে, চাপা দিয়ে এই দুইটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেল, যেটা সিনার্জিড সেলকে মেরে ফেলবে। এবার বুঝতে পারছো কেন ফার্টিলাইজেশনটা সিনার্জিড সেলের সাথে না হলে, মানে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথেই হলো? সিনার্জিড সেলগুলো চাপা খেয়ে মরে যাবে, বুঝতে পারছো? সিনার্জিড সেলগুলো ধ্বংস হয়ে যাবে। সিনার্জিড সেলগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে কি তার পরবর্তীতে কাদের পাবো আমরা? সেকেন্ডারি নিউক্লিয়াসকে পাবো। আসলে কি ওই তোমার অ্যান্টিপোডাল সেল পর্যন্ত যাওয়ার দরকার পড়ে না, তার আগে কি মেল গেমেট শেষ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তোমার ওই অতটুকু যাচ্ছে না। আর এই দুটো তো নষ্টই হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে কি আমার কম্বাইন করতে হবে। স্যাড, খুবই স্যাড, খুবই স্যাড ব্যাপার। আচ্ছা, তো এখানে কি তৈরি হয় বলতো? এখানে আসলে এন্ডোস্পার্ম তৈরি হয়। খুবই ঘিঞ্জি হয়ে গেছে। এন্ডোস্পার্ম তৈরি হয়, দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি ট্রিপল ফিউশন হয়, ঠিক আছে? ট্রিপল ফিউশন। আচ্ছা, আপনার বলছো অ্যানাদার মেল গ্যামেট। আচ্ছা আপু শুনো, এই যে আমাদের পোলেন টিউবে কয়টা গ্যামেট ছিল বলতো? দুইটা মেল গ্যামেট ছিল। তো কম্পারেটিভলি যেটা সামনে থাকবে, সেই সামনেটা আগে ভাগে গিয়ে ওভামের সাথে ফার্টিলাইজড হয়ে যাবে। আর যে রেস্ট অফ দা যে তোমার মেল গ্যামেট ছিল, সেই মেল গ্যামেটটা উপায় না পেয়ে কি করবে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজড হবে, ঠিক আছে? কারণ সেই সাথে দেখবে কি সিনেমার হিরোইন অলরেডি বুকড, ঠিক আছে, বুকিং হয়ে গেছে। সে উপায় না পেয়ে কি করবে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজড হবে। যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসে কি আমার 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এন্ড কি মেল গ্যামেট আমার কি n সংখ্যক ক্রোমোজোম থাকছে। সো টোটাল মিলে কি এন্ডোস্পার্ম বা ট্রিপল ফিউশন হবে। এখানে কি থ্রাইসেন। এই যে ট্রিপল ফিউশন মানে এখানে দুইটা ছিল না নিউক্লিয়াস, এখানে দুইটা ছিল, এখানে একটা এখানে দুইটা নিউক্লিয়াস ছিল, বা এখানে কি 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, আর এখানে কি একটা n ছিল। মানে সিম্পল কথা যদি বলি, এখানে হচ্ছে দুইটা ডিফারেন্ট সেল, আর এখানে একটা সেল, তিনটা সেল মিলে তো থ্রাইসেনই হবে। ট্রিপল ফিউশন, দুইটা সেল, 2 আর 1 যোগ করলে কত হয় বুঝছো এবার নাহি? এখানে দুইটা ডিফারেন্ট সেল ছিল না, আর হচ্ছে মেল গ্যামেট এটা আনাদার সেল। সো তিনটা মিলে হচ্ছে কি এন্ডোস্পার্ম আর থ্রাইসেন। এই এইটুক ক্লিয়ার সবাই? চ্যাটে একটু ঝটপট জানাও তোমাকে। হ্যাঁ হ্যাঁ রিয়াম, এন্ডোস্পার্ম আর থ্রাইসেন দুইটাই সেম। ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন? কারো কনফিউশন থাকলে ঝটপট জানাও। এই ফিগারটা তোমাদের রাখতে হতে পারে পরীক্ষায়, এই ফিগারটা ইম্পর্টেন্ট, এই ফিগারটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আজকে দেখো তোমাদের যে টপিক গুলো আমরা পড়াচ্ছি প্রত্যেকটা স্লাইড কিন্তু ফিগার দিয়ে তৈরি করা, ঠিক আছে? দ্যাট মিনস এখান থেকে হচ্ছে ফিগারটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো এখন তোমাদের কাছে আমার কোয়েরি হচ্ছে যে একবার যে জাইগোট তৈরি হলো, ঠিক আছে, এই জাইগোট তৈরি হওয়ার ব্যাপারটাকে যদি আমরা ফার্টিলাইজেশন বলি, ফার্টিলাইজেশন বলি, আরেকটা মেল গ্যামেট যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ হলো, এই প্রসেসটাকে আমরা কি বলবো বলো তো? এই প্রসেসটাকে কি আমরা ফার্টিলাইজেশন বলবো? জানা তো আমাকে চ্যাটে, জানো তো একটু তাড়াতাড়ি আপুরা ভাইয়ারা যারা আছো আমাদের সাথে। তোমরা কি ঘুমাই গেছো অলরেডি? This figure is relatively easier. Okay, good. এই প্রসেসটাকে কি আমরা ফার্টিলাইজেশন বলবো কি না? ফার্স্ট প্রসেসটা ছিল ফার্টিলাইজেশন, সেকেন্ডটা ছিল হচ্ছে কি বলো, সেকেন্ডটা ছিল ট্রিপল ফিউশন, এটাকে আমরা ফার্টিলাইজেশন বলবো না। ওকে, ডাবল ফার্টিলাইজেশন বলবো, কারণ হচ্ছে এখানে দুইটা মেল গ্যামেট দুইটা একই টাইমে দুইটা ডিফারেন্ট কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বলবো, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে ট্রিপল ফিউশন, এটা আর ফার্টিলাইজেশন হবে না, কারণ এখানে তো ওভাম নাই, ঠিক আছে? একটা মেল গ্যামেট থাকবে, একটা ফিমেল গ্যামেট থাকবে, তাহলেই না আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে, ঠিক আছে? বাট যেহেতু তোমার এট এ টাইম দুইটা কাজ ঘটতেছে, দ্যাটস ওয়াই এই প্রসেসটাকে বলবো কি আমরা ডাবল ফার্টিলাইজেশন। ক্লিয়ার? আর হচ্ছে তোমার ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে সব ধরনের কি বলে এনজিওস্পার্মের একটা কমন ফিচার, ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে মাস্ট ঘটবে সব ধরনের এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম মানে কি বলতো? যাদের সিডের বাইরে কি কাভারিং থাকবে তাদেরকে আমরা কি এনজিওস্পার্ম বলি না বলতো? এনজিওস্পার্ম কাদেরকে বলি?
এনজিওস্পার্ম কাদেরকে বলি? এনজিওস্পার্ম মানে কি? যাদের সিডটা সিডের বাইরে কি কাভারিং থাকবে তাদের কি বলি? আবৃতবীজী। বাংলায় বলি কি আবৃতবীজী? আই গেস তোমরা এই বাংলা ওয়ার্ডগুলোর সাথে খুব একটা ফ্যামিলিয়ার না, ঠিক আছে? যাদের সিডটা হচ্ছে কি একটা কাভারিং বা খোলস দিয়ে আবৃত থাকবে তাদেরকে কি বলি? আমরা আবৃতবীজী বলি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো চলো আমরা পরের স্লাইড একটু দেখি কি আছে আমাদেরকে। ফেট অফ ফার্টিলাইজেশন। আচ্ছা, এত কথাবার্তার মূল কথা কি দেখো তো? এই যে ফার্টিলাইজেশনটা হলো, ফার্টিলাইজেশন হওয়ার পর আলটিমেটলি আমাদের কি তৈরি হচ্ছে দেখো। অলরেডি আমরা কিন্তু জাইগোটের কথা বলে ফেলছি। দেখো জাইগোটের কথা বলে ফেলছি। তারপরে যে ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড কি ছিল আমাদের? ট্রাইসেন ছিল না? ট্রিপ্লয়েড ছিল 3n, জাইগোট ছিল আমাদের 2n। এটার কথা কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি। তারপর দেখো এই যে আমাদের ওভিউলের বাইরে যে আমাদের ইন্টিগুমেন্টটা ছিল, এই ইন্টিগুমেন্টটা হচ্ছে আমাদের কি ডিপ্লয়েড, এটাও 2n। এটা আলটিমেটলি কি কাজ করতেছে দেখো। এই টোটাল ফার্টিলাইজেশনের ফলে ফার্টিলাইজেশনের রেজাল্ট হচ্ছে একটা সিড। সিড মানে কি? বীজ। এখন অনেকেই ভাবতেছো যে তোমার আপু ফার্টিলাইজেশন হওয়ার মানে কি চারা গজাবে এরকম কিছু? ফার্টিলাইজেশন হওয়ার ফলে চারা গজাবে এরকম কি কেউ ভাবতেছো? হ্যাঁ, নর্মাল ট্রি, নর্মাল আমাদের আশেপাশে যেসব ট্রি গুলো আছে সবগুলাই হচ্ছে এনজিওস্পার্ম, এবং কিছু কিছু তোমার বিরল প্রজাতির প্ল্যান্ট আছে যাদেরকে আমরা কি বলি? জিমনোস্পার্ম বলে থাকি। আচ্ছা, সো অনেকে ভাবতে পারে যে ফার্টিলাইজেশন মানে হচ্ছে এখন কি বীজ থেকে চারা গজাবে? নট লাইক দিস। ফার্টিলাইজেশনের ফলে আলটিমেটলি পুরো একটা কি সিড তৈরি হবে, এবং আমাদের ওভিউলের বাইরে যে আমাদের ইন্টিগুমেন্টটা ছিল এটা হচ্ছে কি সিডের বাইরের ইন্টিগুমেন্টটা তৈরি করবে। সিডের উপরে যে কোনো ধরনের আসলে তোমরা যখন ফ্রুটস খাও তখন একটা জিনিস খেয়াল রাখবা যে কিছুদিন যদি তুমি একটা সিডকে শুকাতে দাও দেখবা যে উপরে খুব পাতলা একটা লেয়ার বা পাতলা একটা আবরণ দেখা যায়। একটু বড় ধরনের খোসা, মানে বড় ধরনের ফ্রুটস এর ইয়েগুলোর ক্ষেত্রে দেখবা। ভালো হয় তোমরা যদি কাঁঠালের বিচিটা দেখো, কাঁঠালের বিচিটা যদি দেখো। কি হয়েছে আব্দুর রহমান, আমরা কি এত বোকা নাকি? ও আচ্ছা, না তোমরা তো অবশ্যই বোকা না, এটা আমি কি কখন বলছি? আচ্ছা, কাঁঠালের বীজের উপরে দেখবা খুব পাতলা একটা খোসা দেখা যায়, এটা আসলে ভেজা থাকতে বোঝা যায় না, এটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু খুব ভালো বাইরে থেকে বোঝা যায়। খুব পাতলা একটা খোসা থাকে, ঠিক আছে? তো এটাই আলটিমেটলি সিড কোট, ঠিক আছে? ইন্টিগুমেন্টটা আমাদের ওভিউলের বাইরে যে ইন্টিগুমেন্টটা ওইটাই ছিল কি সিড কোট ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপু আমাদের যে 3n বা ট্রিপ্লয়েড ফর্মেশন হচ্ছিল, যে এনজিওস্পার্ম সরি এন্ডোস্পার্ম যেটা ছিল, এন্ডোস্পার্মটা কি কাজ করে বলতো? এই যে ভেতরে যে আমাদের জাইগোটটা না, এটাকে নিউট্রিশন দিবে। এন্ডোস্পার্মের কাজ হচ্ছে নিউট্রিশন দিবে, নিউট্রিশন সাপ্লাই দিবে। ক্লিয়ার? একটা সিড যে ভেতরে বড় হবে, এই যে একটা এমব্রায়ো যে ভেতরে বড় হবে, বড় হওয়ার জন্য তাকে কি সাফিসিয়েন্ট নিউট্রিশন দিতে হবে না বলো? তুমি যে বড় হয়েছো তোমাকে তো অবশ্যই নিউট্রিশন দিতে হবে। সো এই নিউট্রিশন সাপ্লাইয়ের কাজটা কে কাজ করবে বলো তো? এটা এন্ডোস্পার্ম দিবে। ক্লিয়ার? ওকে। সো দেখো তারপর আমাদের যে জাইগোটটা আছে, জাইগোটটা আস্তে আস্তে কি বারবার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, বারবার সেল ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো হবে। এবং এই ডিভিশনের প্রসেসটা কি বলতো? মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, বারবার মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে কি কাজ করবে? এটা সেল কাউন্ট বাড়াবে, মাল্টিপ্লিকেশন হবে, হয়ে হয়ে আস্তে আস্তে কি এটা এমব্রায়ো ফর্মেশন করবে। তো আস্তে আস্তে এমব্রায়োটা কি ভিতরে বড় হতে থাকবে। তো একটা ভালো দিনক্ষণ বুঝে তারপর কি হবে? এটা জার্মিনেশন হবে। এটাই হচ্ছে এটার ফেট, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের কাছে আমার একটা কোয়েরি আছে যে সব সিড থেকে তো আসলে জার্মিনেশন হয় না, কেন বলো তো? বাট সব সিডেই তো মাঝখানে তোমার এমব্রায়ো থাকে, তারপর আশেপাশে আমার এন্ডোস্পার্ম থাকে, বাইরে আমার সিড কোট থাকে, কেন কেন? ওয়াই? লেট ইট বি। ভাই কি হয়েছে তোমাদের? লেট ইট বি। আচ্ছা, আমাকে বলো যে সব সিড থেকে কেন আমাদের জার্মিনেশন হয় না? ক্লিয়ার? ইউজলেস এমব্রায়োস, আচ্ছা ইউজলেস এমব্রায়োস না। আচ্ছা, একটা সিডের জার্মিনেশন হওয়ার জন্য যে অনলি আমার জাইগোট ফর্মেশন হতে হবে বা ট্রিপ্লয়েড ফর্মেশন হতে হবে, ডিপ্লয়েড থাকতে হবে, এগুলো তো মাস্ট থাকতেই হবে। এছাড়াও, এছাড়াও হ্যাঁ,
ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি আপু, জি আপু শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আপু, না আপু, স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, শুধু আপনার নামটা ওটা আসছে, প্রথম ও স্লাইড আচ্ছা যেটা ওইটা। জি জি আপু। আচ্ছা ভাইয়া, আমার একটু নেটওয়ার্ক কানেকশনে ঝামেলা হয়েছে, একটু আমি আচ্ছা ভাইয়া এখন দেখা যাচ্ছে? জি আপু। ওকে ভাই। জি জি আপু। আচ্ছা, আমার নেটওয়ার্ক কানেকশন একটু আনস্টেবল ছিল। আপুরা ভাইয়ারা যারা একটু ডিস্টার্ব, এই ইন্টারাপশনের জন্য আমি সরি। আচ্ছা ঠিক আছে, চলো। সো দেখি আমরা কি হচ্ছে। আচ্ছা, তোমাদের এই নিয়ে একটা খুব ছোট্ট একটা গল্প বলি। আমার খুব ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রবল ব্যাপার স্যাপার আছে, ইচ্ছা আছে। ঠিক আছে, খুব গাছ লাগানোর ব্যাপারে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। তো আমি যখন 9-10 ছিলাম, ঠিক যখন তোমাদের বয়সে ছিলাম, আমার টেবিলের নিচে আমি অনেকগুলো মাটির টব রেখে দিতাম, বুঝছো? আমার টেবিল আর বুক সেলফের পাশে একটু স্পেস ছিল, স্পেসে আমি অনেকগুলো মাটির টব রেখে দিতাম। তো আমি যখনই যা খাইতাম ওই মাটির মধ্যে ওগুলো নিয়ে পুঁতে দিতাম। ঠিক আছে, তো আমি যখনই যা খাইতাম ওই মাটির মধ্যে ওগুলো নিয়ে পুঁতে দিতাম। তো আমি আসলে ওয়েট করতাম যে আসলে কিছু হয় কিনা। প্রচুর পরিমাণে আমি পানি দিতাম, মাঝে মাঝে এগুলোকে আমি রোদে নিয়ে রেখে দিতাম। তো আলটিমেটলি দেখতাম যে প্রত্যেকটা সিড থেকেই না গাছ বের হতো আর কি। তো সবচেয়ে ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাইয়া, জি জি আপু, এখন দেখা যাচ্ছে। ভাই আমার নেটওয়ার্ক সাথে একটু ঝামেলা করতেছে কেন আচ্ছা আচ্ছা, বুঝতেছি না। সমস্যা নেই আপু, কন্টিনিউ করেন, ঠিক সমস্যা আছে। নেই। জি আপু। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো সবাই? সেটা একটু জানাও তো আমাকে, কথাবার্তা কি শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে ওকে। আচ্ছা, তো এই হচ্ছে কথাবার্তা। তো আমি প্রচুর পরিমাণে এখানে সিড লাগাইতাম আর প্রচুর পরিমাণে গাছ উঠতো আর কি। তো দেখা গেছে আসলে গাছগুলো অনেক বেশি আদর যত্ন করতে গিয়ে আমি গাছগুলো মেরে ফেলতাম আর কি। তো অ্যাপেল সিড পেয়ে আসলে এরকম হয়েছে যে এত বেশি পরিমাণে পানি দিয়েছি, এই গাছটাই পরে আসলে মারা গেছে আর কি, বুঝছো? বেশি আদর যত্ন মাঝে মধ্যে ভালো না। আচ্ছা, তো চলো আমরা দেখি পরের স্লাইডে কি আছে আমাদের জন্য। আচ্ছা দেখো, আমাদের মোটামুটি আজকে মনে হয় আমাদের লাস্ট স্লাইড। এটা হচ্ছে আমাদের অরিজিন অফ ফ্রুটস। দেখো, এই যে আমাদের জাইগোট ফর্মেশন হলো, আমাদের ট্রিপ্লয়েড হলো। দেখো, জাইগোট ছিল আমাদের টুইন ছিল, ট্রিপ্লয়েড ছিল আমাদের ট্রাইসেন ছিল। ঠিক আছে, তো এগুলোর আলটিমেট ফেট কি? আমরা তো সিডের কথা বললাম, তাহলে ফ্রুটসটা আসছে কোত্থেকে? সিডের কথা আমরা বলছি, তাহলে ফ্রুটসটা আসছে কোত্থেকে বলো তো? এনিওয়ান? সিডের কথা তো বললাম, ফ্রুট কোথা থেকে আসে তাহলে? এনি গেস? স্পিডটা দেখো, কোন কোন ফ্রুটস এর ক্ষেত্রে দেখা যায় তাদের বাইরে যে ওভিউলটা ছিল বা ওভারিটা ছিল, এই ওভারিটা রাইপেনিং এর মাধ্যমে, ঠিক আছে, ওভারিটা হচ্ছে তোমার ম্যাচিওরড হওয়ার মাধ্যমে একটা ফ্রুটস তৈরি করে। ঠিক আছে, ওভারির সাহায্য নিয়ে একটা ফ্রুটস তৈরি হয়। আর কোন কোন ফ্রুটস এর ক্ষেত্রে দেখা যায় যে তারা ওভারির হেল্প না নিয়ে কি কাজ করে, ওভারি ছাড়া আশেপাশে যেসব তোমার
স্ট্রাকচার গুলো ছিল, দেখো আশেপাশে স্ট্রাকচার গুলো দেখো, কোনোটা হয় যে টোটাল এমব্রায়ো স্যাক বা এই ওভারিটা রাইপেনিং এর মাধ্যমে একটা ফ্রুটস তৈরি করে, আর কোনো ফ্রুটস এর ক্ষেত্রে দেখা যায় আশেপাশে যেসব তোমার স্ট্রাকচার গুলো আছে, লাইক তোমার ক্যালাজা, নিউসেলাস টিস্যু, অ্যান্টিপোডাল সেল, এগুলো সবকিছু মিলে হচ্ছে কোথাও একটা ফ্রুটস তৈরি করে। ওকে, তো এটার উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি ফ্রুটস কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি আমাদের ট্রু, একটা হচ্ছে আমাদের ফলস ফ্রুট। তো দেখো, এই যে দেখো, when only the ovary turns into a fruit it is called true fruit such as mango and হচ্ছে তোমার বেরি। আচ্ছা, ম্যাঙ্গো এন্ড বেরির ক্ষেত্রে দেখা যায় তোমার যে ইন্টারনাল যে স্ট্রাকচার, এটা রাইপেনিং এর মাধ্যমে হচ্ছে কি টোটাল একটা ফ্রুটস ফর্মেশন করে। এন্ড কিছু কিছু ফ্রুটস ক্ষেত্রে দেখা যায় দেখো ওভারি ছাড়াও, ওভারি থাকবে সাথে আদার পার্টস লাইক তোমার নিউসেলাস টিস্যু, ক্যালাজা, অন্যান্য পার্টস গুলো মিলে অ্যাকচুয়ালি একটা ম্যাচিওর ফ্রুটস তৈরি করে, যেটাকে আমরা ফলস ফ্রুট বলি। আচ্ছা, ফলস ফ্রুট মানে আবার এটা ভাববো না যে আব্বু এগুলো ফল নামের কলঙ্ক, এগুলো হচ্ছে আসলে কি ফল না, ঠিক আছে? আপেল এবং চাতা এগুলো হচ্ছে কি ফলস ফ্রুট। আচ্ছা, এই তালিকায় আমাদের জ্যাকফ্রুটও আছে, জ্যাকফ্রুটও আলটিমেটলি হচ্ছে তোমার ফলস ফ্রুট। ক্লিয়ার? ওকে, সো অ্যাপেল কে কেন আমরা ফলস ফ্রুট বলতেছি, কারণ কি এটা যে তোমার মোস্ট অফ দা পার্ট, দেখো এটা যে ফ্লেশি পোর্শনটা, এই ফ্লেশি পোর্শনটা অ্যাকচুয়ালি আসতেছে তোমার ক্যালাজা থেকে, নিউসেলাস টিস্যু থেকে, বাট এই যে ম্যাঙ্গোর যে এত বড় একটা ফ্লেশি পোর্শন, এই ফ্লেশি পোর্শনটা আসতেছে কি টোটালটাই আসতেছে আমাদের ওভারি থেকে। বুঝতে পেরেছি? কার কোনো কোয়েরি? এতটুকু কি ক্লিয়ার সবার? আচ্ছা, সো দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। আচ্ছা, তোমাদের জন্য একটা পোল আছে, আমি লঞ্চ করে দিচ্ছি, তোমরা ঝটপট অ্যান্সার করো তো দেখি। ফার্স্ট পোলের অ্যান্সার করো ঝটপট ঝটপট। which isn't related to microsporogenesis? মাইক্রোস্পোর মানে কি বলতো? মেল গ্যামেট ফর্মেশনের সাথে রিলেটেড, যেটা মেল গ্যামেট ফর্মেশনের সাথে রিলেটেড না কোনটা? চারটা, পোলেন টিউব, জেনারেটিভ নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছিলাম যে ক্লাসের লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমরা পড়াটাকে মনে রাখতে পারো কিনা। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, আমি রেজাল্টটা শেয়ার করি, তোমরা দেখো এটার অ্যান্সারটা কি হবে, বলো বলো ঝটপট বলো, এটার অ্যান্সারটা কি হবে? ইয়েস, এক্স্যাক্টলি, এটার অ্যান্সারটা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস কই ছিল বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস কার ছিল? সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল মেগাস্পোরোজেনেসিস এর পোর্শন, মেগাস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস কি ছিল? অ্যান্টিপোডাল সেল ছিল, ওভাম ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, সিনোডিড সেল ছিল, ঠিক আছে? আর হচ্ছে তোমার পোলেন টিউব, জেনারেটিভ নিউক্লিয়াস, এগুলো হচ্ছে আমার মাইক্রোস্পোরোজেনেসিস এর পোর্শন। ওকে, আচ্ছা, সো আমরা আরো একটা পোল লঞ্চ করব। আচ্ছা, আমার সেকেন্ড পোলটা লঞ্চ করে দিয়েছি, ঝটপট অ্যান্সার করবো দেখি। which isn't present into ovary? ফার্স্ট, আমার নেটওয়ার্ক কানেকশন খুবই আনস্টেবল, বারবার আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। তোমরা একটু ফার্স্ট অ্যান্সার করো এটা, which isn't present into ovary। ওভারিতে কোনটা থাকে না, মানে অ্যাকচুয়ালি মেগাস্পোর যখন তৈরি করি কোনটা থাকে না? মেগাস্পোরে কোনটা থাকে না? ঝটপট ঝটপট, এত পার্টিসিপেন্ট বাট মার্ক করতেছে এত কম। ওকে, আমি পোলটা আবারও এন্ড করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে?
দেখো এটার অ্যান্সারটা কি হবে বলো, which isn't present into an ovary। ওভারিতে কোনটা থাকে না বলো তো, ওভারিতে কোনটা থাকে না, দেখো তো which isn't present into, ওভারিতে অবশ্যই এগ বভম থাকবে, এগ বভম মাস্ট থাকবে, সেকেন্ডারি নিউক্লিয়াস মাস্ট থাকবে, এন্টিপেডালস মাস্ট থাকবে, বাট টিউব নিউক্লিয়াস কি থাকবে? টিউব নিউক্লিয়াস কোথায় কার ফিচার বলো তো, টিউব নিউক্লিয়াস কার ফিচার? টিউব নিউক্লিয়াস হচ্ছে আমার মাইক্রোস্পোরোজেনেসিস বা মেল গ্যামেটের ফিচার, দ্যাটস ওয়াই এটা কি ওভারিতে প্রেজেন্ট থাকবে না। ওকে, আচ্ছা, সো আর একটা পোল দিচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা, ঝটপট আমরা এটাও লঞ্চ করে দিছি, আমরা এটা অ্যানসার করে ফেলি। ফলস ফ্রুট, এই বেরি দেখাচ্ছ কারা বলো, বেরি দেখাচ্ছ কারা বলো, আবার নানও দেখাচ্ছে দেখো, এটা একদম গরম গরম পড়াইছি। which one is false fruit? ম্যাঙ্গো, বেরি, অ্যাপেল, নান, সবাই সব দেখাচ্ছে। আচ্ছা, আমি পোলটা আবারও এন্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো অ্যানসার কি হবে এটার, অ্যানসারটা হবে কি, অ্যানসারটা হবে কি? একটু আগে পড়াইছি, ফলস ফ্রুটের অ্যানসার অ্যাপেল ছাড়া আর কি ছিল? ফলস ফ্রুটের এক্সাম্পল ছিল অ্যাপেল ছাড়া ছিল চালতা ছিল, জ্যাকফ্রুট ছিল। ওকে, আর ট্রু ফ্রুটের এক্সাম্পল কি ছিল? ম্যাঙ্গো ছিল। ওকে, আচ্ছা আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা, সো আজকে তোমাদের মোটামুটি ক্লাসটা এই পর্যন্ত শেষ। আমাদের জন্য কিছু আগামী ক্লাসে হোমওয়ার্ক রয়ে গেছে, দেখো দুইটা হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে শো দ্য স্টেপস অফ ফরমেশন অফ এক্স এট এ উইথ দ্য হেল্প অফ লেবেলড ডায়াগ্রাম। ওকে, দ্যাট মিনস এ কিভাবে ফরমেশন হচ্ছে এটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। এখন তোমরা আমাকে জানাও তো চ্যাটে এ কিভাবে ফরমেশন হচ্ছে, আমি অ্যান্সারটা আজকেই দিয়ে দেবো। দেখো তো এই স্টেপ থেকে এই স্টেপে যাচ্ছে কিসের মাধ্যমে, মেগা স্পোরোজেনেসিস না মাইক্রোস্পোরোজেনেসিস? মেগা না মাইক্রো, কোনটার মাধ্যমে হচ্ছে? মেগা স্পোরোজেনেসিস না মাইক্রোস্পোরোজেনেসিস? ডেফিনেটলি এটা মেগা স্পোরোজেনেসিস। ওকে, দেখো analyze the necessity of formation of Y which has been indicated at figure B of the stem. Okay, that means এখানে formation of Y মানে কি বলতো, মেল গ্যামেট বা পোলেন। মেল গ্যামেট ফরমেশনের নেসেসিটি কি বলতো, মেল গ্যামেট যদি ফরমেশন না হয়, মেল গ্যামেট না হলে আলটিমেটলি কি ফার্টিলাইজেশন হবে না, ফার্টিলাইজেশন না হলে কি জাইগোট তৈরি হবে না, জাইগোট যদি না তৈরি হয় সিড তৈরি হবে না, সিড তৈরি না হলে কি নিউ তোমার স্পেসিস আসবে না বা নিউ প্ল্যান্ট তৈরি হবে না, প্ল্যান্ট তৈরি না হলে আলটিমেটলি কি হচ্ছে বলতো, প্ল্যান্ট কি কাজ করে, ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিসের ফলে কি হয় তোমার নতুন করে খাবার তৈরি করে বা কার্বোহাইড্রেট বা তোমার কি বলে, হ্যাঁ কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। এই খাবার খেয়ে কি তুমি আমি বেঁচে থাকি, সো তুমি আমি না বাঁচলে কি হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সো নেসেসিটিটা কত বড় চিন্তা করো তো, ঠিক আছে, বিশাল নেসেসিটি। ক্লিয়ার? ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেক করব, দেখবো যে কে কয়জন কি করতে পারছো, যদিও অ্যানসারটা তোমাদের বলে দেওয়ার কথা ছিল না, বাট অ্যানসারটা আমি বলে দিছি। আচ্ছা, সো এরই মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ এখানেই, ঠিক আছে। আর মাঝখানে কয়েকবার তোমাদের এই নেটওয়ার্ক ইস্যুর জন্য ইন্টারাপশনের জন্য আমি অনেক সরি। আপু আমরা কিছু হ্যান্ড রেস্ট নেই। জি ভাই, অবশ্যই। জি জি। হ্যালো আপু, আমি হ্যান্ড রেস্ট করে দিয়েছি আপু, কথা বলতে হবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আপনার কাছে কোশ্চেন করতে পারো। আচ্ছা ভাইয়া, তোমাদের আপু যারা সব কোয়েশ্চেন থাকলে আমাদের করতে পারো আজকে ক্লাস রিলেটেড। ভাইয়া তিনজন তো হ্যান্ড রেজ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম, বলো নওশিন। জি আপু, আপনি যে আজকে পড়িয়েছিলেন যে নিউক্লিয়াস, যে মানে পুরাণের নিউক্লিয়াসটা হচ্ছে যে
মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে দুইটা সেল ফর্ম করে, একটা ছোট আর একটা বড়। হ্যাঁ হ্যাঁ তো যেহেতু মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে মানে হচ্ছে, সুতরাং কি দুইটা সেল কি এক হওয়ার কথা না, মানে সেম সাইজ হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে হচ্ছে দুইটা সেল সাইজ এক হওয়ার কথা, বাট এখানে দুইটা আসলে এক হয় না, কারণ দুইটা ডিফারেন্ট টাইপের সেল তৈরি হচ্ছে এখানে, বুঝছো? একটা অ্যাকচুয়ালি বড় হচ্ছে, একটা ছোটই হচ্ছে। তোমার লজিক ঠিক আছে, বাট এখানে অ্যাকচুয়ালি হয় না এটা। ও, থ্যাংক ইউ। ওকে ওকে। হ্যালো আপু। জি ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। বলো তোমার কোয়েরি। আপু, যে ওভারিটা কিভাবে হয়? ওটা তো ওভিউল মাত্র দেখলাম, বাট ওভারিটা কিভাবে হয়? আচ্ছা, ফিগারে কিন্তু দেখানো ছিল, দাঁড়াও আমি তোমাদের একটু দেখাই, প্রিভিয়াস স্লাইডে গিয়ে যাই একটু। আচ্ছা, এই ফিগার দেখো তো, ওভিউল কোনটা, ওভারি কোনটা? ওভারি হচ্ছে টোটাল জিনিসটা, যেটার মধ্যে আমার এগ অ্যাপারেটাস ওভারি সবকিছু থাকে, বা সরি, ওভারি হচ্ছে সেটা যেটার মধ্যে ওভিউল সহ টোটাল যে এগ অ্যাপারেটাস সবটা থাকে, সেটাকে বলছে আমরা ওভারি, মানে অ্যাজ এ হোল জিনিসটাকে বলতেছে আমরা ওভারি। ওভারির ভেতরে থাকতেছে হচ্ছে ওভিউল, যেটার মধ্যে অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলো থাকতেছে। ওভারি হচ্ছে টোটাল, ওভারি হচ্ছে টোটালটা, স্টিগমা, তারপর হচ্ছে তোমার ওভারি, সবকিছু মিলে হচ্ছে তোমার ওভারিটা। আর ওভিউল হচ্ছে তোমার ইনসাইডের যে স্ট্রাকচার, যেটার মধ্যে হচ্ছে আমার কি অ্যান্টিপোডাল সেল, সরি সেকেন্ডারি নিউক্লিয়াস, দেন হচ্ছে তোমার কি সিনার্জিড সেল, ওভাম থাকতেছে, এটাকে বলতেছে আমরা হচ্ছে ওভিউল। ওভিউলের ভেতরে থাকতেছে ওভাম, বাট যদিও আমরা কিন্তু জেনে আসছি যে ওভারির ভেতরে ওভাম থাকে, এটাই না ইয়েস। ভাই? শুনতে পাচ্ছ? আচ্ছা, Yes, আমরা ma'am. শুনে আসছি যে ওভারির ভেতরে ওভাম থাকে। হ্যাঁ, কথা তো একই, ওভারির ভেতরে ওভিউল থাকে, ওভিউলের ভেতরে ওভাম থাকে, তাহলে তো ওভারির ভেতরে ওভাম থাকতেছে, কথাটা এরকম না ব্যাপারটা? ইনডিরেক্টলি যদি বলি আমি, হুম। বুঝতে পারছো? ইয়েস। ওকে, আর কোনো কোয়েরি? না। আচ্ছা, ভাইয়া নেক্সট কি আছে আমাদের সাথে? জি জি আপু, দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বলো তোমার কি কোয়েরি? যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, হওয়ার জি পর ওই পোলেন টিউবটা আর অন্যান্য যে পোলেন টিউবগুলো আছে ওগুলোর কি হয়? হ্যাঁ আপু, এই যে বললাম যে অন্যান্য পোলেন টিউব গুলো যখন দেখবে যে আগেই অলরেডি তোমার ওভামটা ফার্টিলাইজড হয়ে গেছে, তাদের তার ওই পর্যন্ত রিচ করে কোনো লাভ নাই, তো ওরাও এখানে ডিজেনারেট করতে থাকবে, নষ্ট হয়ে যাবে, এখানে আর কোনো কাজ নাই ওদের, ঠিক আছে? লাইক তোমরা যখন দেখছো না যে সিনার্জিড সেল গুলো, এদের কোনো কাজ নেই, এটা কি কাজ করে, নষ্ট হয়ে যাবে। বা আমরা তিনটা যে তোমার পোলার বডি দেখে আসছিলাম যে ওভাম ফর্মেশন হওয়ার আগে, দেখো একটু প্রিভিয়াস স্লাইডে কি দেখাই তোমাদের, এই যে তিনটা জিনিস দেখো, এই যে তিনটা সেল ছিল, ওগুলো কি ডিজেনারেট করছে না, কাজে না লাগলে নষ্ট হয়ে যাবে, ও আচ্ছা, বুঝছি? বুঝেছি, থ্যাংক ইউ। নেক্সট কি আছে আমাদের সাথে? আপু হ্যাঁ ভাই বলো। আপু যে ফার্টিলাইজেশনে যখন হচ্ছে স্টিগমার উপর পোলেনটা যায়, তখন ওই পোলেন টিউবে কি কোনো স্টিমুলেশন থাকে? কারণ স্টিমুলেশন ছাড়া সে আসলে কিভাবে হ্যাঁ পৌঁছাবে? অবশ্যই স্টিমুলেশন থাকবে, স্টিমুলেশন ছাড়া একটা মেল কেন ফিমেলের কাছে যাবে বলো? না, লাইক পোলেন টিউবের ভিতরে নয়তো তো সে কিভাবে তার পাথটা ট্রেস করবে যে আমাকে এই পাথে যেতে হবে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইয়ে থাকে, বুঝছো, অ্যাট্রাকশন থাকে, এটা কোনো পানি বা যে কোনো ধরনের মিডিয়াম ছাড়াই অ্যাট্রাকশন থাকে বলে এটা কি একদম এলংগেটেড হয়ে নিচ পর্যন্ত ড্রপ করবে, ঠিক আছে? অ্যাট্রাকশন অবশ্যই থাকবে, আচ্ছা আপু, এটার জন্য। কারণ আমরা তো দেখছি যে মাইক্রোপাইলটা কি উল্টা দিকে থাকে না, নিচের দিকে থাকে না, দেখো তো ফিগারটা দেখছো না? জি আপু। মাইক্রোপাইলটা একদম নিচের দিকে থাকে, সো পোলেন টিউবটাকে একদম নিচ পর্যন্ত এসে দেন এটাকে পারফোরেট করে ভিতরে ঢুকতে হবে, অ্যাট্রাকশন ছাড়া কিন্তু এতদূর মানে কি বলে অতিক্রম করে এসে এখানে পারফোরেট করে ঢোকাটা পসিবল না, ঠিক এই আছে? অ্যাট্রাকশনটার ক্রিয়েশন কিভাবে হয়, মানে কোনো সাবস্টেন্স অর সামথিং? না, এখানে কোনো সাবস্টেন্স থাকে না, এই যে বললাম পানি বা অন্য কোনো মিডিয়াম থাকে না, এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছো কি? আর একজন আছে আপু, ওকে ভাইয়া। এলেন। এলেন, শুনতে পাচ্ছ? ওকে ভাইয়া, কি অবস্থা যে আপু তোমার? আপু আর কারো শুনতে পাচ্ছি না, ও তো শুনতে পাচ্ছে না, আপনি চাইলে বিদায় নিতে পারেন। ওকে ভাইয়া। হ্যালো স্টুডেন্ট ভাইরা, তোমাদের আগামীকাল থেকে হচ্ছে বাংলা ইংলিশ ক্লাস শুরু হচ্ছে, হ্যাঁ? ওটা সেমিনার ক্লাস আছে আজকে রাত 8:45-এ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে বলতে পারো।
তোমাদের চ্যাট বক্সে ওরিয়েন্টেশনের লিংকটা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা তোমরা চাইলে বাংলা ইংলিশ কালকে থেকে ক্লাস শুরু হবে তোমাদের, হ্যাঁ? ওইখান থেকে তোমরা লিংকটা দিয়ে আছে। হ্যাঁ, তোমাদের কালকে পেমেন্ট করলে হবে, তোমরা কালকে পেমেন্ট করে ভর্তি হতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, বাংলা ইংলিশ ক্লাস পুরোটাই হচ্ছে তোমাদের অনলাইনে হবে, ওটা অফলাইনে হবে না, পুরো ক্লাসটা অনলাইনে হবে। তোমাদের ক্লাস কালকে হচ্ছে হলো 6:30 3টায়। হ্যাঁ, 2টা টাইম দেওয়া আছে। তোমাদের ওই udbas.com গিয়ে তোমাদের ওই লিংকে ক্লিক করবে, তোমরা যে প্রোগ্রামে ভর্তি এখানে ক্লিক করলে দেখতে পাবা। হ্যাঁ, তোমাদের যাদের অফলাইনে ক্লাস তোমরা অফিসে যোগাযোগ করবা, তোমাদের নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। ইংলিশ বাংলার পেমেন্ট তোমাদের ওইখানে দেওয়া আছে 4,000 টাকা মেবি, তোমরা দেখে নিও। হ্যাঁ, 3টা ক্লাস আছে তোমাদের ভাই বাংলা। তোমাদের udbas.com গিয়ে ওইখানে তোমরা দেখতে পাবা, যে প্রোগ্রামে ওখানে ক্লিক করলে ওইখানে সব দেয়া আছে তথ্য, তোমরা ওখানে রুটিন ডাউনলোড করলে ওখানে দেখতে পাবা। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়ানো হবে, বাংলা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়ানো হবে ভাইয়া। বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়ানো হবে। তোমরা সবাই জয়েন করে নিও। 8:45-এ সেমিনার আছে, ওখানে ভাইয়ারা বিস্তারিত সব বলবে, তোমরা এখানে সব জয়েন করে নিও। জি জি, আজকে রাত 8:45-এ ভাইয়া, আজকে রাত 8:45-এ তোমাদের সেমিনার আছে, ওই ক্লাসের উপর সেমিনার আছে, তোমরা সবাই জয়েন দিও। জয়েন দিলে ওখানে ভাইয়ারা আছে, সব তোমাদের বিস্তারিত সব বলে দিবে। ওকে ভাই, আমি আর কারো কোনো সিন দেখতে পাচ্ছি না, তোমরা সবাই ভালো থাকো। লিংক তোমাদের SMS এ দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, চ্যাট বক্সে দেওয়া আছে facebook.com এ। ওকে ভাইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আশা করি সবাই জয়েন করবে। আল্লাহ হাফেজ।